সকলকে আমাদের চ্যানেলে পুনরায় স্বাগতম। তৃতীয় বর্ষপূর্তিতে আপনাদের জন্য আজ আমরা এক বিশেষ গল্প উপস্থাপন করতে চলেছি। হেমেন্দ্র কুমার রায় এক বিখ্যাত নাম। তার সৃষ্ট বহু চরিত্রের মধ্যে সবথেকে বিখ্যাত হলো বিমল এবং কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী। আজকে আমরা সেটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। আশা করি অন্যান্য গল্পের ন্যায় আজও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার সবাইকে, আমি অয়ন্তিকা, আর আপনারা শুনছেন কিশোরালয়ে ছোটবেলার সাথী। আজকে আপনাদের আমরা পরিবেশন করব হেমেন্দ্র কুমার রায়ের লেখা যক্ষের ধন। তাহলে শুরু করা যাক। ঠাকুরদাদা মারা গেলে পর তার লোহার সিন্ধুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট বাক্স পাওয়া গেল। সে বাক্সের ভিতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন, কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরানো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস। মা কাগজটা খুলেই জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, ও গো মা গো, এটা কি গো? আমি ব্যস্ত হয়ে বললুম, কি কি হলো মা? মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দিয়ে বললেন, কুমার শিগগিরই ওটা ফেলে দে। আমি হেঁট হয়ে চেয়ে দেখলুম একটা মোড়ার মাথার খুলি মাটির উপর পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললুম, লোহার সিন্ধুকে মোড়ার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? মা বললেন, ওটা ফেলে দিয়ে আগে গঙ্গা জল স্পর্শ করবি, চল। মরার মাথার খুলিটা জানলা গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলাম। পকেট বুকখানা ঘরের একটা তাকের উপর তুলে রাখলুম। মা বাক্সটা আবার সিন্ধুকে পুরে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জি হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুজ্জকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলুম, কারণ আমি জানতুম যে ঠাকুরদাদার সঙ্গে তার একটুকুও বনিবনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি। করালি বাবু বললেন, কুমার, তোমার মাথার উপর এখন আর কোনো অভিভাবক নেই। তুমি নাবালক, হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা, তাই আমি এসেছি। করালি বাবুর কথা শুনে বুঝলুম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতুম, আসলে তিনি ততটা খারাপ লোক নন। তাকে ধন্যবাদ দিয়ে বললুম, যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে যাব। করালি বাবু বসে বসে এ কথা সে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললুম, ঠাকুর দাদার লোহার সিন্ধুকে একটা বাড়ি মজার জিনিস পাওয়া গেছে, জানেন তো? করালি বাবু বললেন, কি জিনিস? আমি বললুম, একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মরার মাথার খুলি। করালি বাবুর চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, মরার মাথার খুলি? হ্যাঁ, আর একখানা পকেট বই। সে বাক্সটা এখন কোথায়? লোহার সিন্ধুকেই আছে। করালি বাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা বলতে লাগলেন, কিন্তু আমি বেশ বুঝলুম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলে গেলেন। সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। বিরক্ত হয়ে দু চারবার ধমক দিলাম, বাঘা, রাত হয়েছে অনেক, চুপ কর। কিন্তু আমার সাড়া পেয়ে বাঘার উৎসাহ আরো বেড়ে উঠল। সে আরো জোরে চেঁচাতে লাগলো। তারপরেই যেন কার পায়ের শব্দ পেলুম। কে যেন তুরদুর করে ছাদের উপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলুম। চারিদিকে খোঁজ করলুম, কিন্তু
কাউকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই ভ্রম। বাঘার গলার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লুম। সকালবেলায় ঘুম ভেঙেই শুনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছেন। বাইরে এসে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি মা? মা বললেন, ওরে, কাল রাত্রিরে না বাড়িতে চোর এসেছিল। তাহলে কাল রাত্রিরে যা শুনেছিলুম তা ভুল নয়? মা বললেন, দেখবি আয়, বড় ঘরে লোহার সিন্ধুক খুলে রেখে চলে গেছে। ঘরে গিয়ে দেখি সত্যিই তাই, কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি, কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া। কিন্তু মনে কেমন একটা ধোঁকা লেগে গেল। সিন্ধুকে এত জিনিস থাকতে চোর খালি সেই বাক্সটা নিয়ে গেল কেন? আরো মনে পড়ল কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালি বাবু কিরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? সম্ভব। নইলে একটা মরার মাথার খুলিকে আর এত যত্ন করে লোহার সিন্ধুকের ভিতর রেখে দেয়? মাকে কিছু না বলেই তাড়াতাড়ি বাইরে ছুটলুম। বাড়ির পাশের খানাটার মুখে গিয়ে দেখলুম মরার মাথার খুলিটি একরাশ জঞ্জালের উপর কাত হয়ে পড়ে আছে। সেটাকে আরেকবার পরখ করবার জন্য তুলে নিলাম। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে। আর যেখানেই রং নেই সেইখানেই আঁকের মতন কতগুলো কি খোদাই করা রয়েছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটাকে লুকিয়ে আবার বাড়িতে আনলাম। সাবান জলে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতেই কালো রং উঠে গেল। তখন আশ্চর্য হয়ে দেখলুম খুলির এক পিঠের সবটায় কে অনেকগুলো অঙ্ক খোদাই করে রেখেছে। এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কি? অনেক ভাবলুম, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারলুম না। হঠাৎ মনে পড়ল ঠাকুর দাদার পকেট বইয়ের কথা। সেখানেও তো এই খুলির সঙ্গে ছিল। তার মধ্যে এই রহস্যের কোনো সদুত্তর নেই কি? তখনই উপরে গিয়ে তাক থেকে পকেট বইখানা পারলুম। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। গোড়ার দিকের প্রায় 16-17 পাতা পড়ল, কিন্তু সেসব বাজে কথা। তারপর হঠাৎ এক জায়গায় দেখলুম 1920 সাল আশ্বিন মাস, আসাম থেকে ফেরবার মুখে একদিন আমরা এক বনের ভিতর দিয়ে আসছি। সন্ধ্যা হয় আমরা এক উঁচু পাহাড়ে জমি থেকে নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করছে। আরো একটু তফাতে দেখলাম একজন সন্ন্যাসী পথের পাশে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছেন। বাঘটার লক্ষ্য তার দিকেই। আমি তখনই চিৎকার করে উঠলুম, সন্ন্যাসী, সন্ন্যাসী বাবা! আমার সঙ্গের কুলিরাও সে চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল। বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো। সন্ন্যাসী জেগে উঠে ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, বাবা, তোমার জন্য আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলুম। আমি বললুম, ঠাকুর, বনের ভেতরে এমন করে কি ঘুমোতে আছে? বনই যে আমাদের ঘর বাড়ি বাবা। কিন্তু এখনই আপনার প্রাণ যেত। কই বাবা, গেল না তো। ভগবান ঠিক সময়ে তোমাকে পাঠিয়ে দিলেন। শুনলুম আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেদিকে যাবেন। তাই সন্ন্যাসীকে আমরা সঙ্গে নিয়ে চললুম। সন্ন্যাসী 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসম্ভব তার সেবা করতে ত্রুটি করলুম না। 3 দিনের দিন বিদায় নেওয়ার আগে তিনি আমাকে বললেন, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণ রক্ষেও করেছ। যাবার আগে আমি তোমাকে একটা সন্ধান দিতে চাই। আমি বললুম, কিসের সন্ধান? যকের ধনে। আমি আগ্রহের সঙ্গে বললুম, যখের ধন? সে কোথায় আছে ঠাকুর?
সন্ন্যাসী বললেন, খাসিয়া পাহাড়ে। আমি হতাশভাবে বললুম, কোনখানে আছে তা আমি জানবো কেমন করে? আমি ঠিকানা বলে দিচ্ছি। খাসিয়া পাহাড়ে রূপনাথের গুহার নাম শুনেছ? আমি বললুম, শুনেছি। প্রবাদ আছে যে ওই গুহার ভেতর দিয়ে চীন দেশে যাওয়া যায়। আর অনেককাল আগে এক চীন সম্রাট এই গুহাপথ দিয়ে নাকি সসৈন্যে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। হ্যাঁ, এই রূপনাথের গুহা থেকে 25 ক্রস পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটা সেকেলে মন্দির দেখতে পাবে। সে মন্দির এখন ভেঙে পড়েছে। কিছুদিন পরে তার কোনো চিহ্ন হয়তো আর পাওয়া যাবে না। এক সময় এখানে মস্ত এক মঠ ছিল, তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালে এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান। কিন্তু যুদ্ধে তার হার হয়, পাছে নিজের ধনরত্ন শত্রুর হাতে পড়ে। এই ভয়ে রাজা সেই সমস্ত এক জায়গায় লুকিয়ে এক যজ্ঞকে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধনরত্ন এখনো সেইখানেই আছে। তারপর সেই সন্ন্যাসী আমাকে বৌদ্ধ মঠে যাওয়ার পথের কথা ভালো করে বলে দিলেন। আমি বললুম, কিন্তু এতদিন আর কেউ যদি সে ধনরত্নের সন্ধান পেয়ে থাকে? কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ, সেখানে যে বৌদ্ধ মঠ আছে তা কেউ জানে না। আর কোনো মানুষ সেখানে যায় না। মঠে গেলেও সারা জীবন ধরে ধনরত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোনখানে পাওয়া যাবে তা জানবার উপায় কেবল আমার কাছে আছে। এই বলে সন্ন্যাসী তার ঝোলা থেকে একটি মরার মাথার খুলি বার করলেন। যে জগ ধনরত্নের পাহারায় আছে এ তারই খুলি। এই খুলিতে আমি মন্ত্র পড়ে দিয়েছি। এ খুলি যার কাছে থাকবে জগ তাকে আর কিছুই বলবে না। খুলিতে এই যে অঙ্কের মতো রেখা রয়েছে, এই হচ্ছে সাংকেতিক ভাষা। এই সংকেত বুঝবার উপায়ও আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে তুমি জানতে পারবে কোনখানে ধনরত্ন আছে। এই বলে সন্ন্যাসী আমাকে সংকেত বুঝবার গুপ্ত উপায় বলে দিলেন। তারপর 1 বৎসর ধরে অনেক ভাবলুম, কিন্তু একলাটি সেই দুর্গম দেশে যেতে ভরসা হলো না। শেষটা আমার প্রতিবেশী করালিকে বিশ্বাস করে সব কথা জানিয়ে বললুম, করালি, তোমার জোয়ান বয়স, তুমি যদি আমার সঙ্গে যাও তবে তোমাকেও ধনরত্নের অংশ দেব। কিন্তু করালি যে বেঈমান আমি তা জানতাম না। সে ফাঁকি দিয়ে মরার মাথার খুলিটা আমার কাছ থেকে আদায় করবার চেষ্টায় রইল। 2-1 বার লোক লাগিয়ে চুরি করবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। ভাগ্যে আমি তাকে যখের ধনের ঠিকানাটা বলে দিইনি। কিন্তু খাসিয়া পাহাড়ে যাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। এই বুড়ো বয়সে টাকার লোভে একলা সে অজানা দেশে গিয়ে শেষটা কি বাঘ ভাল্লুক ডাকাতের পাল্লায় পড়ে প্রাণ খোয়াবো? অন্য কারোরও সঙ্গে নিতে ভরসা হয় না। কে জানে টাকার লোভে বন্ধুই আমাকে খুন করবে কিনা। তবে এই পকেট বইয়ে আমি সব কথা লিখে রাখলাম। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার বংশের কারোর উপকারে আসতে পারে। কিন্তু আমার বংশের কেউ যদি সত্যি সে বৌদ্ধ মঠে যাত্রা করে, তবে যাওয়ার আগে যেন বিপদের কথাটাও ভালো করে ভেবে দেখে। এ কাজে পদে পদে প্রাণের ভয়। পকেট বইখানা হাতে করে আমি অবাক হয়ে বসে রইলুম। উফ, করালি বাবুকে ভয়ানক লোক। ঠাকুর দাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর এতদিনেও আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যই করালি কাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এটা চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মরার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলাম। এখন কি করা উচিত? গুপ্তধনের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু
অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর লেজা মুড়ো কিছুই বুঝতে পারলুম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রাখেননি। ঠাকুরদাদার ওপরে ভারী রাগ হলো। আসল ব্যাপারটাই জানবার উপায় নেই। তারপর ভেবে দেখলুম, জেনেই বা কি আর এমন হাতি ঘোড়া লাভ হবে। আমার বয়স 17 বছর, সেকেন্ড ইয়ারে পড়ছি, জীবনে কখনো কলকাতার বাইরেই যাইনি। কোথায় কোন কোণে আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভিতরে কোথাও আছে রূপনাথের গুহা, এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সে গভীর জঙ্গল, যেখানে দিন রাত বাঘ ভাল্লুক হাতি হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভিতরে জকের ধন, সেও এক ভুতুড়ে কাণ্ড। শেষটা কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই কাসিমের মতন টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ঢুকপুক করে উঠল। হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে, আমার চেয়ে বয়সে বছর তিনেকের বড়, এবছর বিয়ে দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতন জোর। রোজ সে কুস্তি লড়ে 200 ডন, 300 বৈঠক দেয়। তার উপরে এই বয়সেই সে অনেক দেশ বেরিয়ে এসেছে। এই গেল বছরই তো আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথা লুকোতুম না। ঠিক করলুম, যাওয়া হোক আর নাই হোক, একবার বিমলকে এই মরার মাথাটা দেখিয়ে আসা যাক। বিকালে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলো। তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বলল, কি হে কুমার, কি মনে করে? আমি বললুম, একটা ধাঁধা নিয়ে ভারী গোলমালে পড়েছি ভাই। বিমল বলল, কি দাদা? আমি মরার মাথার খুলিটা বার করে বললুম, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ই আবার কি? আমি পকেট বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললুম, আমার ঠাকুরদার পকেট বই, পড়লেই সব বুঝতে পারবে। বিমল বলল, আচ্ছা রোশে, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাফ করে নি, কাল পাখি শিকারে গিয়েছিলাম, বন্দুকে ভারী ময়লা জমেছে। বন্দুক সাফ করে হাত ধুয়ে বিমল বলল, ব্যাপার কি বলো দেখি কুমার, তুমি কি কোনো তান্ত্রিক গুরুর মাঝে মন্ত্র নিয়েছো? তোমার হাতে মরার মাথা কেন? আমি বললুম, আগে পকেট বইখানা পড়েই দেখো না। বেশ। বলে বিমল পকেট বইখানা নিয়ে পড়তে লাগলো। খানিক পরেই দেখলুম বিমলের মুখ বিস্ময়ে আর কৌতূহলে ভরে উঠছে। পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মরার মাথাটা তুলে নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ভারী আশ্চর্য তো। আমি বললুম, অঙ্কগুলো কিছু বুঝতে পারলে? বিমল বলল, আমিও পারিনি। কিন্তু আমি এত সহজে ছাড়বো না। তুমি এখন বাড়ি যাও কুমার, খুলিটা আমার কাছেই থাক। আমি এটা রহস্য জানবোই জানবো। তুমি কাল সকালে এসো। আমি বললুম, কিন্তু সাবধান। বিমল বলল, কেন? কেরালে মুখুজ্জে এই খুলিটা চুরি করবার জন্য কাল আবার হয়তো তোমাদের বাড়িতে মাথা গলাবে। হ্যাঁ, আমি এত সহজে ঠকবার ছেলে নই। হে, তা আমি জানি, তবুও সাবধানের মান নেই। এই বলে আমি চলে এলুম। পরের দিন ভোর না হতেই বিমলের কাছে ছুটলুম। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারে তার পড়বার ঘরে গিয়ে দেখি বিমল টেবিলের উপরে হেঁট হয়ে এক মনে কি লিখছে, আর সামনেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল। তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে সে হেসে বলল, ও তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। কাল তো অত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? কাল কাল সবটা ভালো করে তলিয়ে বুঝিনি, আজ বুঝছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, কাকপক্ষী যেন টের না পায়।
অঙ্কগুলো দেখে কিছু বুঝলে? যা বোঝা উচিত সব বুঝেছি। আনন্দে আমি চেঁচিয়ে উঠলুম, বললুম, সব বুঝতে পেরেছো সত্যি? বিমল বলল, আরে চুপ, চেঁচিও না, কে কোথায় আছে শুনতে পাবে, বলা যায় না। ঠান্ডা হয়ে ওখানে বসো। আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললুম, খুলিতে কি লেখা আছে আমাকে বলো। বিমল আস্তে আস্তে বলল, প্রথমটা আমিও কিছু বুঝতে পারিনি। প্রায় 4 ঘন্টা চেষ্টা করে যখন একবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার মাথায় একটা কথা মনে পড়লো। অনেকদিন আগে একখানা ইংরেজি বই পড়েছিলাম, তাতে নানা রকম সাংকেতিক লিপির গুপ্ত রহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলাম যে ইউরোপের চোর ডাকাতরা প্রায়ই এরকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। তারা অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ 1, 2, 3 হিসাবে ধরে, অর্থাৎ 1 হবে এ, 2 হবে বি, 3 হবে সি ইত্যাদি। আমি ভাবলাম হয়তো এই খুলটাতেও সেই নিয়মের সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলাম আমার অনুমান মিথ্যা নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলুম, পড়ে কি বুঝলে বলো। বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বলল, খুলির সংকেতগুলো 26টে ঘরে ভাগ করা। আমি ওই লেখাগুলো সেইভাবে সাজিয়েছি। কাগজের উপরে এই কথাগুলো লেখা হয়েছে, ভাঙা দেওয়ালের পিছনে সরল গাছ, মূল দেশ থেকে পূর্ব দিকে 10 গজ, এগিয়ে থামবে, ডাইনে 8 গজ, এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ, এগিয়ে 3 খান, পাথর তার তলায় 7 হাত জমি খুললে পথ পাবে। সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত 52টি বর্ণ। সেই বর্ণগুলোকে 1, 2, 3 হিসাবে যথাক্রমে ধরা হয়েছে। অর্থাৎ 1 হচ্ছে অ, 2 হচ্ছে আ, 13 হচ্ছে ক, আর 52 হচ্ছে চন্দ্রবিন্দু প্রভৃতি। যেখানে অকার বা একারের প্রভৃতি আছে, সেখানে বর্ণের যে পাশে দরকার সেই পাশে ব্র্যাকেটের ভেতরে সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখো, ভ বর্ণের সংখ্যা 36 আর আকারের সংখ্যা হচ্ছে 2, অতএব 36/2 সংকেত ভাষা বুঝতে হবে ভা। দ বর্ণের সংখ্যা 30 আর একারের সংখ্যা হচ্ছে 9, অতএব দীর্ঘতে লিখতে হবে ব্র্যাকেটে 1 30। হস্যুকার বর্ণের তলায় বসে, সুতরাং ও 35/5 থাকলে বুঝতে হবে বু। হস্যুর মতন দীর্ঘের সংখ্যা হচ্ছে 5, চন্দ্রবিন্দুর সংখ্যা 52, চন্দ্রবিন্দু উপরেই বসে, কাজে খুব সংকেত বুঝতে হবে 52/14/5। যুক্তাক্ষরগুলোকে আলাদা করে ধরা হয়েছে। যেমন বুদ্ধদেব, যিনি এই সংখ্যাগুলো লিখেছেন তার বানান জ্ঞানটা ততটা টনটনে নয়, কেননা মূল রূপ তার হাতে পড়ে রয়েছে। হস্যুকারের মতন দীর্ঘ সংখ্যা হচ্ছে 6, কিন্তু তিনি হস্যুকারের সংখ্যা হস্যুকারের 6 স্থানে বসিয়েছেন বর্ণের তলার ব্র্যাকেটে। আমি মরার মাথার খুলিটা আর একবার পরখ করবার জন্য তুলে নিল, কিন্তু কি জানি হঠাৎ করে সেখান থেকে ফসকে মার্বেল বাঁধানো মেঝের উপর সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটা উঠিয়ে নিয়ে তার উপরে একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলুম, এই যা, খুলিটার না খানিকটা চটে গেছে। বিমল বলল, কোনখানটা? আমি বললুম, গোড়ার 4টে ঘর ভাঙা দেউলের পিছনে সরল গাছ পর্যন্ত। বিমল বলল, এই কাণ্ডটা যদি আগে করতো তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই, সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি। কিন্তু আমাদের সাবধান হতে হবে। অঙ্কগুলো রেখে কথাগুলো এখনই নষ্ট করে ফেলা উচিত। যখন দরকার হবে 5 মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমরা ঠিক বুঝতে পারবো, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না। এই বলে সে সংকেতের অর্থ লেখা কাগজখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। আমি বললুম, বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কি করব? বিমল বাধা দিয়ে বলল, এতে আর কিন্তু কিন্তু কিছু নেই কুমার, আমাদের যেতেই হবে। এত বড় একটা অদ্ভুত ব্যাপার, এর শেষ পর্যন্ত না দেখলে আমার তৃপ্তি হচ্ছে না। আমি বললুম, আমাদের সঙ্গে কে কে যাবে? কেউ না, খালি তুমি আর আমি। কিন্তু সে যে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত? বিমল বলল, কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি। রূপনাথের গোয়া পর্যন্ত ঠিক যাব, তারপর পথ কিরকম জানি না বটে, কিন্তু চিনি নিতে বেশি দেরি লাগবে না। তুমি বুঝি বিপদের ভয় করছো? ও ভয় করো না। বিপদকে ভয় করলে মানুষ আজ এত বড় হয়ে উঠতে পারতো না।
সোজা পথ দিয়ে তো শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরি কি? বিপদের অগ্নি পরীক্ষায় হাসি মুখে যে সফল হয় পৃথিবীতে, তাকেই আমি মানুষের মতন মানুষ বলি। আমি বললুম, কিন্তু গোয়ার তুমি করে প্রাণ দিলে মানুষের মর্যাদা কি বাড়বে? আমি অবশ্য কাপুরুষ নই, তুমি যেখানে বলো যেতে রাজি আছি, তবে অন্ধের মতো কিছু করা ঠিক নয়, জানো তো। প্রবাদেই আছে, লাফ মারবার আগে চেয়ে দেখো। বিমল বলল, যা ভাববার আমি সব ভেবে রেখেছি, এখন আর ভাবনা নয়। কবে যাবে? আমি তো প্রস্তুত, কাল বলো কাল, পরশু বলো পরশু। এত তাড়াতাড়ি? যাওয়ার আগে সব বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করবো আর ছাই, আমরা তো সেখানে সংসার পাততে যাচ্ছি না। আর এইসব কাজে যতটা ঝাড়া হাত পায়ে যাওয়া যায় ততটাই ভালো। গোটা 2 ব্যাগ আর আমরা জুটি প্রাণী, ব্যাস। কোন পথে যাবে? বিমল বলল, আমরা কামরূপ পার হয়ে এই খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই যমজ ভাইয়ের মতো আরেকটি পাহাড় আছে, তার নাম জয়ন্তী। এদের উপরে আছে কামরূপ আর নবগ্রাম, পূর্বে আছে উত্তর কাছাড়, নাগা পর্বত আর কপিলী নদী, দক্ষিণে আছে শ্রীহট্ট আর পশ্চিমে গারো পাহাড়। খাসিয়া পাহাড় কি খুব উঁচু? উঁচু বই কি, কোথাও 4000, কোথাও 5000, আর কোথাও 6500 ফুট। পাহাড়ের ভেতরে অনেক জলপ্রপাত আছে, তাদের মধ্যে চেরাপুঞ্জি নামের জায়গায় কাছে মুসমাই আর শিলং শহরের কাছে বিডনস প্রপাত দুটিই বড়। প্রথমটি উচ্চতা প্রায় 1800 ফুট আর দ্বিতীয়টি 600 ফুট উচ্চতায়। প্রথম প্রপাতটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পাহাড়ের মধ্যে উষ্ণ প্রস্রবণ আছে, তার জল গরম। খাসিয়া পাহাড়ের শীত আর বর্ষারা আর অন্য কোনো ঋতুর প্রভাব বোঝা যায় না। বৃষ্টির ঝড় তো লেগেই আছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত একটু বসন্তের আওয়াজ পাওয়া যায়। খাসিয়া পাহাড়ের চেরাপুঞ্জি তো বৃষ্টির জন্য বিখ্যাত। খালি বাঘ ভল্লুক কেন, সেখানে জঙ্গলে হাতি, গন্ডার, বুনো মোষ আর বরাহ সবই পাওয়া যায়, কিন্তু সাপ খুব কম। আমি মাথা চুলকাতে চুলকাতে বললুম, তবেই তো। বিমল আমার পিঠ চাপড়ে বলল, কুমার, তুমি কলকাতার বাইরে কখনো যাওনি বলে বন জঙ্গল যতটা ভয়ানক করে মনে করছো, আসলে ততটা ভয়ানক নয়। আর আমি তো সঙ্গে থাকবো, তোমার ভয় কি? জানো তো, আমি এই বয়সে ঢের বড় জন্তু শিকার করেছি। আমার 2টো বন্দুকের পাশ আছে, একটা তোমাকে দেব। তুমি আজও কিছু শিকার করনি বটে, কিন্তু বাবু আমি তো তোমাকে অনেকদিন আগেই বন্দুক ছুটতে শিখিয়ে দিয়েছি। এইবার শিক্ষার পরীক্ষা হবে। সেদিন আর কিছু না বলে বাড়িমুখো হলুম। মনে ভয় হচ্ছিল বটে, আবার আনন্দ হচ্ছিল খুব। নতুন নতুন দেশ দেখবার স্বাদ আমার চিরকাল। কিতাবে নানা দেশের ছবি দেখে আর গল্প পড়ে সেসব দেশে যাবার জন্য আমার মন যেন উড়ুর করত। কখনো ইচ্ছে হতে রবিনসন ক্রুসোর মতন এক নির্জন দ্বীপে গিয়ে নিজের হাতে কুড়ে ঘর বেঁধে মনের সুখে দিনের পর দিন কাটাই। কখনো ইচ্ছে হতো সিনবাদ নাবিকের মতো রক পাখির সঙ্গে আকাশে উঠি, তিমি মাছের পিঠে রান্না চড়াই, দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে জব্দ করে দিই। কখনো ইচ্ছে হতো ডুবো জাহাজে সমুদ্রের ভেতরে যাই আর পাতাল রাজের ধনভাণ্ডার লুট করে নিয়ে আসি। এমনই কত ইচ্ছেই যে আমার হতো, তার বলা যায় না। বললে তোমরা সবাই শুনে নিশ্চয়ই খুব ঠাট্টার হাসি হাসবে। আসল কথা কি বলতো, যখের ধন পাওয়ার সঙ্গে নতুন দেশ দেখবার আনন্দ ক্রমেই আমাকে চাঙ্গা করে তুলল। মনে যা কিছু ভয় ভাবনা ছিল, সেই আনন্দের ঢেউ লেগে সমস্তই যেন কোথায় ভেসে গেল। বাড়ির কাছে আসতেই আমার আদরের কুকুর বাঘা আধা জিভ বার করে ল্যাজ নাড়তে নাড়তে আমাকে আগ বাড়িয়ে নিতে এলো। আমি বললুম, কিরে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড়ে বেড়াতে যাবি? বাঘা যেন আমার কথা বুঝতে পারল। পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের 2 পায়ে সে আমার কোমর জড়িয়ে ধরল। তারপর আদর করে আমার মুখ চেটে দিতে এলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে তাকে নামিয়ে দিলাম। আমার এই বাঘা বিলাতি নয়, দেশি কুকুর, কিন্তু তাকে দেখলে সে কথা বোঝবার জো নেই। ভালো রকম যত্ন করলে দেশি কুকুরও যে কেমন চমৎকার দেখতে হয়, বাঘাই তার প্রমাণ। তার আকার মস্ত বড়, গায়ের রং হলদে, তার উপর কালো কালো চিট, অনেকটা চিতা বাঘের মতো। তাই তার নাম রেখেছি বাঘা। ভয় কাকে বলে বাঘা তা জানে না, আর তার গায়েও বিষম জোর।
একবার হাউন্ড জাতের প্রকাণ্ড একটা বিলাতি কুকুর তাকে তেড়ে এসেছিল, কিন্তু বাঘার এক কামড় খেয়েই সে একেবারে মরমর হয়ে পড়েছিল। আমি ঠিক করলুম বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। পরের দিন সকালে তখনও আমার ঘুম ভাঙেনি, হঠাৎ কে এসে ডাকাডাকি করে আমার ঘুম ভাঙিয়ে দিল। চেয়ে দেখি বিমল আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য হয়ে উঠে বসে বললুম, কে সকালবেলায় হঠাৎ তুমি যে? বিমল হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়েছে। আমি তাড়াতাড়ি বললুম, সর্বনাশ হয়েছে? সে আবার কি? বিমল বলল, কাল রাতে মরার মাথাটা আমার বাড়ি থেকে কে চুরি করে নিয়ে গেছে। বলো কি? আমি একেবারে হতভম্বের মতো আড়ষ্ট হয়ে বসে রইল। আমি বললুম, মরার মাথা কি করে চুরি গেল বিমল? বিমল বলল, জানি না, সকালে উঠে দেখলুম আমার পড়বার ঘরের দরজাটা খোলা। রাত্রে তালাচাবি ভেঙে কেউ ঘরের ভেতর ঢুকেছে। বুকটা অমনি ধরাস করে উঠল। মরার মাথাটা আমি টেবিলের টানার ভেতরে চাবি বন্ধ করে রেখেছিলাম। ছুটে গিয়ে দেখি টানাটাও খোলা রয়েছে আর তার ভেতরে মরার মাথাটাও নেই। আমি বললুম, এ নিশ্চয়ই করালিম খুজ্জের কীর্তি, সেই লোক পাঠিয়ে মরার মাথা চুরি করেছে। কিন্তু এই ভেবে আমি আশ্চর্য হচ্ছি, করালি কি করে জানলো যে মরার মাথাটা তোমার বাড়িতে আছে? বিমল বলল, করালি নিশ্চয় চারদিকে চড় রেখেছে, আমরা কি করছি না করছি সব সে জানে। আমি বললুম, কিন্তু খালি মরার মাথাটা নিয়ে সে কি করবে? সংকেতের মানে তো সে জানে না। বিমল বলল, কুমার, সত্যি কখনো বোকা মনে করো না। আমরা যখন সংকেত ভাষা বুঝতে পেরেছি তখন চেষ্টা করলে করালাই তা বুঝতে পারবে না কেন? আমি বললুম, কিন্তু সংকেতের সবটাও যে আর মরার মাথার ওপরে নেই। মনে নেই আমার হাত থেকে পড়ে কাল মরার মাথাটা চটে গিয়েছে? বিমল কি যেন ভাবতে ভাবতে বলল, তবু বিশ্বাস নেই। হঠাৎ আমার আরেকটা কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, আচ্ছা ঠাকুরদার পকেট বইখানাও কি চুরি গেছে? বিমল বলল, না, এইটুকুই যে আসার কথা। পকেট বইখানা কাল রাতে আমি আরো একবার পড়বার জন্য উপরে নিয়ে গিয়েছিলাম। ঘুমাবার আগে সেখানে আমার মাথার তলায় বালিশের নিচে রেখে শুয়েছিলাম। চোরটা নিয়ে যেতে পারেনি। আমি কিছুটা নিশ্চিন্ত হয়ে বললুম, যাক তবু রক্ষে ভাই। বাবা, জকের ধনের ঠিকানা আছে সেই পকেট বইয়ের মধ্যে। ঠিকানাটা না জানলে করালি সংকেত জেনেও কিছু করতে পারবে না। কিন্তু খুব সাবধান বিমল, পকেট বইখানা যেন আবার চুরি না যায়। বিমল বলল, সেই বন্দোবস্ত আজকেই করব। পকেট বইয়ের যেখানে যেখানে পথের কথা ঠিকানা আছে সেসব জায়গায় আমি কালির এমন করে কেটে দেবো কেউ তার পড়তে পারবে না। আমি বললুম, তাহলে আমরাও মুশকিলে পড়ব যে? বিমল হেসে বলল, কোনো ভয় নেই। ঠিকানার পথের বর্ণনা আরও একখানা কাগজে নতুন করে এমন সাংকেতিক ভাষায় আমি টুকে রাখবো, সে সংকেত আমি ছাড়া কেউ জানবে না। খানিকক্ষণ চুপ করে থাকার পর আমি বললুম, এখন আমরা কি করব? বিমল বলল, আগে মরার মাথায় উদ্ধার করতে হবে। আমি আশ্চর্য হয়ে বললুম, কি করে? বিমল বলল, যেমন করে তারা মরার মাথাটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমি বললুম, চোরের উপর বাটপাড়ি? বিমল বলল, তাছাড়া উপায় কি? আজ রাতে আমি করালির বাড়িতে যেমন করে পারি ঢুকবো। আমার সঙ্গে থাকবে তুমি? আমি একটু ভেবলে গিয়ে বললুম, কিন্তু করালি যদি জানতে পারে আমাদের চোর বলে ধরিয়ে দেবে যে। সেই যে মরার মাথাটা চুরি করেছে তারও তো কোনো প্রমাণ নেই। বিমল মরিয়ার মতো বলল, কপালে যা আছে তা হবে। তবে এটা ঠিক, আমি বেঁচে থাকতে করালি আমাদের কারুকে ধরতে পারবে না। মনকে তবু বোঝাতে না পেরে আমি বললুম, না ভাই, দরকার নেই। শেষটা কি পারা একটা কেলেঙ্কারি হবে। বিমল বেজায় চটে গিয়ে বলল, দূর বিধু কোথাকার, এই সাহস নিয়ে তুমি যাবে রূপনাথের গুহায় জকের দল আনতে?
তার চেয়ে মায়ের কোলে আদুরি খোকাটি হয়ে বাড়িতে বসে থাকো। তোমার পকেট বই এখনই আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাচ্ছি। এই বলেই বিমল হন হন করে দরজার দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি বিমলকে আবার ফিরিয়ে এনে বললুম, বিমল, তুমি ভুল বুঝছো, আমি একটু ভয় পাইনি। আমি 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 বলছিলুম কি। বিমল আমাকে বাধা দিয়ে বলল, তুমি কি বলছো আমি তা শুনতে চাইছি না, স্পষ্ট করে বলো আজ রাতে তুমি আমার সঙ্গে কলের বাড়িতে যেতে আজই আছো কিনা। আমি জবাব দিলুম, আছি। বিমল খুশি হয়ে আমার হাত দুটো আচ্ছা করে নেড়ে নিয়ে বলল, এই তো গুড বয়ের মতন কথা, যদি মানুষ হতে চাও ডান পিঠে হও। আমি হেসে বললুম, কিন্তু ডান পিঠের মরণ যে গাছের আগায়। এই সাহস নিয়ে তুমি যাবে রূপনাথের গুহায় জকের ধন আনতে? বিছানায় শুয়ে থাকলে মানুষ তো জমকে কলা দেখাতে পারে না, মরতেই যখন হবে তখন বিছানায় শুয়ে মরার চেয়ে বীরের মতো মরাই ভালো। তোমরা যাদের ভালো ছেলে বলো, সেই গোবর গণেশ মিনমিনে নন্দী পুতুলগুলো আমি দু চোখে দেখতে পারি না। সাহেবের জুতো খেয়ে তাদেরই পিলে ফাটে, বিপদে পড়লে তারাই আর বাঁচে না, মরে বটে, তাও আবার কাপুরুষের মতন। এরাই বাঙালির কলঙ্ক। জগতে যেসব জাতি আজ মাথা তুলে বড় হয়ে আছে বিপদের ভেতর দিয়ে, মরণের কুছ পরোয়া না রেখে তারাই সবাই শ্রেষ্ঠ হতে পেরেছে। বুঝলে কুমার, বিপদ দেখলে আর আমার আনন্দ হয়। সেদিন অমাবস্যা, চারিদিকে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কেবল জোনাকিগুলো মাঝে মাঝে পিটপিট করে জ্বলছে, ঠিক যেন আধার রাক্ষসের রাশি রাশি আগুন চোখের মতন। আমাদের বাড়ি কলকাতার প্রায় বাইরে, সেখানটা এখানে শহরের মতন ঘিঞ্জি হয়ে পড়েনি। বাড়িঘর খুব তফাতে তফাতে, গাছপালাই বেশি, বাসিন্দাও খুব কম। অর্থাৎ আমরা নামেই কলকাতায় থাকি, এখানটাকে আসল কলকাতা বলা যায় না। আমাদের বাড়ির পরে একটা মাঠ, সেই মাঠের এক পাশের একটা চুঝোপের ভিতরে বিমল আর আমি সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে আছি। মাঠের ওপারে করালির বাড়ি। মশারা আমাদের সাড়া পেয়ে আজ ভারী খুশি হয়ে ক্রমাগত ব্যান্ড বাজাচ্ছে, বিনি পয়সার ভোজের লোভে। সে তল্লাটে যত মশা ছিল, ব্যান্ডের আওয়াজ শুনে সবাই সেখানে এসে হাজির হলো এবং আমাদের সর্বাঙ্গে আদর করে সুর বুলিয়ে দিতে লাগলো। সেই সাংঘাতিক আদর আর হজম করতে না পেরে আমি চুপি চুপি বিমলকে বললুম, ওহে, আর যে সহ্য হচ্ছে না। বিমল খালি বলল, চুপ। আর চুপ করে থাকা যে কত শক্ত তা কি বুঝছো না? বুঝছি সব, আমি চুপ করে আছি কি করে? এই কথার উপরে আর কথা চলে না। আমার তা চুপ করে রইলুম। ক্রমে মুখ হাত পা যখন ফুলে প্রায় ঢোল হয়ে উঠল, তখন নিশুত রাতের বুক কাঁপিয়ে গির্জার ঘড়িতে টং করে 1টা বাজল। বিমল উঠে দাঁড়িয়ে বলল, এইবার সময় হয়েছে। আমি তৈরি হয়েছিলাম, এক লাফে ঝোপের বাইরে এসে দাঁড়ালাম। বিমল বলল, আগেই মুখোশটা পরে নাও। বিমল আজ দুপুরবেলায় রাধাবাজার থেকে 2টো দামি বিলিতি মুখোশ কিনে এনেছে। দুটোই কাফরির মুখ, দেখতে এমন ভয়ানক যে রাত্রে আচমকা দেখলে বুড়ো মিনসেদেরও পেটের পিলে চমকে যাবে। মুখোশ পরার উদ্দেশ্য কেউ আমাদের দেখলেও চিনতে পারবে না। মুখোশ পরে দুজনে আস্তে আস্তে করালির বাড়ির দিকে এগোতে লাগলাম। তার বাড়ির পিছন দিকে গিয়ে বিমল চুপি চুপি বলল, আলকোচ মেরে কাপড় পরে নাও। আমি বললুম, কিন্তু এদিকে তো বাড়ির ভেতরে ঢোকবার দরজা নেই। বিমল বলল, দরজা দিয়ে ঢুকবে কে? আমরা কি নিমন্ত্রণ খেতে যাচ্ছি? এদিকে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডাল করালির বাড়ির দোতলার ছাদের উপরে গিয়ে পড়েছে। আমরা ডাল বেয়ে বাড়ির ভেতরে যাব। বিমল তার হাতে ধরা লণ্ঠনটা উঁচু করে ধরল। একটা আলোর রেখা ঠিক আমাদের বট গাছের উপরে গিয়ে পড়ল। বাড়িতে ঢুকবার এই উপায়ের কথা শুনে আমার মনটা অবশ্য খুশি হলো না, কিন্তু মুখে আর কিছু না বলে বিমলের সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠতে লাগলো। অনেকটা উঁচুতে উঠে বিমল বলল, এইবার খুব সাবধানে এসো,
এই দেখো ডাল, এই ডাল বেয়ে গিয়ে ছাদের উপর লাফিয়ে পড়তে হবে। আবছায়ের মতন ডালটা দেখতে পেলুম। বিমল আগে ডাল ধরে এগিয়ে গেল। একটু অস্পষ্ট শব্দে বুঝলুম সে ছাদের উপর লাফিয়ে পড়ল। আমি দু ধারে দু পা রেখে আর দু হাতে প্রাণপণে ডালটা ধরে ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে এই বুঝি পড়ে যাই। সেখান থেকে পড়ে গেলে স্বয়ং ধন্বন্তরীও আমাকে বাঁচাতে পারবেন না। হঠাৎ বিমলের অস্পষ্ট গলা পেলুম। ব্যাস, ডাল ধরে ঝুলে পড়ো। আমি ভয় ভয় ডাল ধরে ঝুলে পড়লাম। এইবার ডাল ছেড়ে দাও। ডাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ধূপ করে ছাদের উপরে গিয়ে পড়লাম। বিমল আমার পিঠ চাপে বলল, সাবাস। আমি কিন্তু মনের মধ্যে কিছু মাত্র ভরসা পেলাম না। এসেছি চোরের মতো পরের বাড়িতে, ধরা পড়লেই হাতে পড়তে হবে হাত করা। তারপর আরেক ভাবনা, পালাবো কোন পথ দিয়ে? লাফিয়ে তো ছাদে নামলাম, কিন্তু লাফিয়ে তো আর উঁচু ডালে ফের ধরা যাবে না। বিমলকেও আমার ভাবনার কথা বললাম। বিমল বলল, সদর দরজা ভেতর থেকে বন্ধ বলে আমাদের গাছে চড়তে হলো। পালাবার সময় দরজা খুলেই পালাবো। কিন্তু বাড়িতে দারোয়ান আছে যে। তার ব্যবস্থা পরে করা হবে। এখন চলো দেখি নিচে নামবার সিঁড়ি কোন দিকে। পাটি পিটিপে এসো। ছাদের পশ্চিম কোণে সিঁড়ি পাওয়া গেল। বিমল আগে নামতে লাগলো, আমি রইলাম পিছনে। সিঁড়ি দিয়ে নেমেই একটা ঘর। বিমল দরজার উপরে কান পেতে চুপি চুপি আমাকে বলল, এই ঘরে কে ঘুমোচ্ছে, তার নাক ডাকছে। চোরা লণ্ঠনের আলোয় পথ দেখে আমরা দালানের ভিতর গিয়ে ঢুকলাম। এক পাশে 3টে ঘর, সব ঘরই ভেতর থেকে বন্ধ। বিমল চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো। আমি তো একেবারে হতাশ হয়ে পড়লুম। এত বড় বাড়ি, ভিতরকার খবর আমরা কিছুই জানি না। এতটুকু একটা মরার মাথা কোথায় লুকোনো আছে, কি করে আমরা সে খোঁজ পাবো? বিমলও যেমন পাগল, আমাদের খালি কাদা ঘেটে মরাই সার হলো। হঠাৎ বিমল বলল, উধারকার দালানের একটা ঘরের দরজ দিয়ে আলো দেখা যাচ্ছে, চলো ওইদিকে। বিমল আস্তে আস্তে সেই দিকে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ঠেলতেই একটু খুলে গেল। ফাঁক দিয়ে উকি মেরে বিমল খানিকক্ষণ কি দেখলো, তারপর ফিরে আমার কানে কানে বলল, দেখো। দরজার ফাঁক দিয়ে যা দেখলুম তাতে আনন্দে আমার বুকটা নেচে উঠল। টেবিলের উপর মাথা রেখে করালি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর তার মাথার কাছেই পড়ে রয়েছে আমরা যা চাইছি তাই, সেই মরার মাথাটা। করালি নিশ্চয়ই সংকেতগুলোর অর্থ বুঝবার চেষ্টা করছিল, তারপর কখন হতাশ ও শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। করালি তাহলে সত্যিই চোর। বিমল খুব সাবধানে দরজাটা আরেকটু খুলে পায়ের আঙুলে ভর দিয়ে ঘরের ভিতরে গেল। তারপর ঘুমন্ত করালের পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মরার মাথাটা টেবিলের উপর থেকে তুলে নিল। তারপর হাসতে হাসতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। এত সহজ যে কেল্লাফাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। এইবার পালাতে হবে। একবার বাইরে যেতে পারলেই আমরা নিশ্চিন্ত। আর আমাদের পায়কে। দুজনেই একতলায় গিয়ে নামলুম। উঠোন পার হয়েই সদর দরজা, কিন্তু কি মুশকিল, বিমলের চোরা লণ্ঠন আলোতে দেখা গেল একটা খুব লম্বা চওড়া জোয়ান দারোয়ান দরজা জুড়ে চিৎপাত হয়ে শুয়ে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে। বিমল কিন্তু একটু ইতস্তত করলো না। সে খুব আস্তে আস্তে দারোয়ানকে টপকে দরজার খিল খুলতে গেল। ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু শব্দ হলেই সর্বনাশ। কিন্তু বিমল কি বাহাদুর, সে এমন সাবধানে দরজা খুললো যে একটু আওয়াজ হলো না। হঠাৎ আমার নাকের ভিতরে কি একটা পোকা ঢুকে গেল। সঙ্গে সঙ্গে করে খুব জোরে আমি হেঁচে ফেললুম। দারোয়ানের ঘুম গেল ভেঙে। বাচকাই গলায় সে চেঁচিয়ে উঠল, কার রে? লণ্ঠনটা তখন ছিল আমার হাতে। তার আলোতে দেখলুম বিমল বিদ্যুতের মতন ফিরে দাঁড়ালো। তারপর বাঘের মতন দারোয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে 2 হাতে তার গলা টিপে ধরলো। খানিক্ষণ গো গো করেই চোখ কপালে তুলে দারোয়ান জি একেবারে অজ্ঞান। তারপর আর কি, দে ছুট, ঘোড়দৌড়ের ঘোড়াও তখন ছুটে আমাদের ধরতে পারবে না। একদমে বাড়িতে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচলুম। এক গ্লাস জল খেয়ে ঠান্ডা হয়ে
দুজনে বাইরের ঘরে গিয়ে বসলুম। রাত তখন 2:30। বিমল বলল, আজ রাতের ঘুম নয়, কাল বৈকালের গাড়িতে আমরা আসাম যাব। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি, এত তাড়াতাড়ি? বিমল বলল, তাড়াতাড়ি না করলে চলবে না। করালির রাস্কেল আমাদের উপর চটে রইল। মরা মাথাটা যে আমরাই তার হাত থেকে ছিনিয়ে নিয়েছি, এতক্ষণ সে নিশ্চয়ই টের পেয়ে গেছে। কখন কি ফ্যাসাদ বাঁধিয়ে বসবে কে জানে। কাল দুর্গা বলেই বেরিয়ে পড়তে হবে। আমি আপত্তি জানিয়ে বললুম, মা শান্তিপুরে গেছেন, মামার বাড়িতে। তাকে না জানি আমি কি করে যাব বলো তো? বিমল বলল, তাকে চিঠি লিখে দাও, আমার সঙ্গে তুমি আসাম বেড়াতে যাচ্ছ, বড় তাড়াতাড়ি যাবে বলে যার আগে দেখা করতে পারলে না। আমি চিন্তিত মুখে বললুম, সে না চিঠি লিখে দিলুম, কিন্তু এত বড় একটা কাজে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে। কালকের মধ্যে সব গুছিয়ে উঠতে পারবো কি করে? বিমল বিরক্ত স্বরে বলল, তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, বন্দোবস্ত যা করবার তা আমিই করব। তুমি খালি কাপড় চাপড় আর গোটা কত প্যান্ট নাও, বুঝলে? অকর্মর ঢালি। কেন? কোট প্যান্ট আবার কি হবে? যেতে হবে পাহাড়ে জঙ্গলে, আর সেখানে ফুলবাবুর মতন কাছা কোচা সামলাতে গেলে চলবে না, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আমি চুপ করে ভাবতে লাগলুম। বিমল বলল, ভেবেছিলাম দুজনেই যাব, কিন্তু তোমাকে যেরকম নাবালক গোবেচারা দেখছি, সঙ্গে আরেকজনকে নিলে ভালো হয়। কাকে নেবে? আমার চাকর রামহরিকে। সে আমাদের পুরনো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান, আর তার গায়ে খুব জোর। আমার জন্য সে হাসতে হাসতে প্রাণ দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, সে কথা মন্দ নয়। আমিও বাঘাকে সঙ্গে নিয়ে যাব, তাতে তোমার আপত্তি? চুপ বলেই বিমল এক লাফে দাঁড়িয়ে উঠল। তারপর ছুটে গিয়ে হঠাৎ ঘরের একটা জানলা দুহাট করে খুলে দিল। স্পষ্ট দেখলাম জানলার বাইরে থেকে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতন একপাশে সরে গেল। জানলায় কান পেতে নিশ্চয় কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমল দাঁড়ালো না, ঘরের কোণ থেকে এক গাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমি ঘরের দরজায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইলুম। খানিক পরে বিমল ফিরে এসে আমাকে ডাকলো। আমি আবার দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করলুম, ব্যাপার কি? লোকটাকে ধরতে পারলে? লাঠির গাছা ঘরের কোণে রেখে দিয়ে বিমল হাঁপাতে হাঁপাতে বলল, না, পিছনে দাঁড়া করে অনেক দূর গিয়েছিলাম, কিন্তু ধরতে পারলুম না। লোকটা কে বলো দেখি? কে আবার? করালির লোক, খুব সম্ভব ভাড়াটে গুন্ডে। কুমার, ব্যাপার কিরকম গুরুতর হচ্ছে তা বুঝছো কি? লোকটা আমাদের কথা হয়তো সব শুনেছে। না বিমল, তুমি ঠিক বলেছ, আমাদের আর দেরি করা উচিত নয়। আমরা কালকেই বেরিয়ে পড়ব। তা তো পড়বো, কিন্তু বিপদ হয়তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। তার মানে? করালি বোধ হয় তার দলবল নিয়ে আমাদের সঙ্গে যাবে। আমি একেবারেই দমে গেলুম। বিমল বসে বসে ভাবতে লাগলো। অনেকক্ষণ পরে সে বলল, যা থাকে কপালে। তা বলে করালি ভয়ে আমরা কেঁচোর মতন হাত গুটিয়ে ঘরে কোনো বসে থাকবো? এ কিছুতে হতে পারে না। কালকেই আমাদের যাওয়া ঠিক। আমি কাতর হয়ে বললুম, বিমল, গোয়ার তুমি করো না। বিমল চৌকির উপর একটা ঘুষি মেরে বলল, আমি যাবই। তোমার ভয় হয়, তুমি বাড়িতে বসে থাকো। আমি নিজের জকের ধন এনে তোমার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাব। দেখি করালি হারে কি আমি হারি। আমি হাত ধরে বললুম, বিমল, আমি ভয় পাইনি। তুমি যাও তো আমিও নিশ্চয়ই তোমার সঙ্গে যাব, কিন্তু ভেবে দেখো, শেষটা বন জঙ্গলের ভেতরে একটা খুনোখুনি হতে পারে। করালিরা দলে ভারী, আমরা তার কিছুই করতে পারবো না। বিমল অবহেলার হাসি হেসে বলল, করালির নিকুচি করেছে। কুমার, আমার গায়ে খালি জোর নেই, বুদ্ধির জোর আমার কিছু কম নয়। তুমি কিছু ভেবো না, আমার সঙ্গে চলো। করালিকে কিরকম নাকান চবনি খাওয়াই একবার দেখে নিও। আমি বিমলকে ভালো রকম চিনি। সে মিছে ঝাঁক কাকে বলে জানে না। সে যখন আমাকে অভয় দিচ্ছে, তখন মনে মনে নিশ্চয়ই কোনো একটা নতুন উপায় ঠিক করেছে। কাজেই আমিও নিশ্চিন্তভাবেই বললুম, আচ্ছা ভাই, তুমি যা বলো আমি তাতেই রাজি। সারা রাত জিনিসপত্র গুছিয়ে ভোরের মুখে ঘণ্টাখানেক গড়িয়ে যথাসময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের দলে রইল বিমলের পুরনো চাকর রামহরি,
ও আমার কুকুর বাঘা, দুটো বড় বড় ব্যাগ, একটা সুটকেস ও একটা ইকোনমিক কুকার ছাড়া বিমল আর কিছু সঙ্গে নিতে দিল না। ব্যাগ দুটোর ভিতরে কিন্তু ছিল না এমন কোনো জিনিস নেই। ছুরি ছোড়া, কাঁচি, নানা রকম ওষুধ ভরা ছোট্ট একটি বাক্স, ফটো তুলবার ক্যামেরা, ইলেকট্রিক টর্চ বা মশাল, ফ্লাস্ক যার সাহায্যে দুধ, জল বা চা ভরে রাখলে 24 ঘন্টা সমান ঠান্ডা বা গরম থাকে, খান কয়েক বিস্কুট, ফল ও মাছ মাংসের টিন, আসাম সম্বন্ধে খান কয়েক ইংরেজি বই, ছাতা, ছোট ছোট দুটো বালিশ ও শতরঞ্জি, কাফরির সেই দুটো মুখোশ প্রভৃতি কত রকমের জিনিসই যে এই ব্যাগ দুটোর ভিতরে ভরা হয়েছে তার নাম করা যায় না। সুটকেসের ভিতরে আমাদের জামা কাপড় রইল। আমরা প্রত্যেকেই এক এক গাছা মোটা দেখে লাঠি নিল। দরকার হলে এই লাঠি দিয়ে মানুষের মাথা খুব সহজেই ভাঙা যেতে পারবে। অবশ্য বিমল বন্দুক দুটোও সঙ্গে নিতে ভুলল না। বাড়ি ছেড়ে বেরোবার সময় মনটা যেন কেমন কেমন করতে লাগলো। দেশ ছেড়ে কোথায় কোন বিদেশে, পাহাড়ে, জঙ্গলে বাঘ, ভালুক আর শত্রুর মুখে পড়তে চললুম। যাবার সময় মায়ের প্রায় প্রণাম পর্যন্ত করতে যেতে পারলুম না। কে জানে এই জীবনে আর কখনো ফিরে এসে মাকে দেখতে পাবো কিনা। একবার মনে হলো বিমলকে বলি যে আমি যাব না, কিন্তু পাছে সে আমাকে ভীরু ভেবে বসে, সেই ভয়ে মনকে শক্ত করে রইলুম। বিমলও আমার মুখের পানে তাকিয়ে মনের কথা বোধহয় বুঝতে পারলো, কারণ হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করলো, কুমার, তোমার মন কেমন করছে? আমি সত্যি কথাই বললুম, একটু করছে বই কি। মায়ের জন্যে ভেবো না, খুব সম্ভব আজকে হয়তো তোমার মাকে তুমি দেখতে পাবে। আমি আশ্চর্য হয়ে বললুম, কি করে? আমরা তো যাচ্ছি আসামে। হ্যাঁ, তা যাচ্ছি বটে। বলেই বিমল একবার সন্দেহের সঙ্গে পিছন দিকে চেয়ে দেখলো। তার চোখ মুখের ভাব উদ্বিগ্ন। সে নিশ্চয়ই দেখছিল শত্রুরা আমাদের পিছু নিয়েছে কিনা, কিন্তু কাউকেই দেখতে পাওয়া গেল না। বিমলের বাড়ির গাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমরা গাড়িতে গিয়ে চড়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল। বিমল সারা পথ অন্যমনস্ক হয়ে রইল। মাঝে মাঝে তেমনি উদ্বেগের সঙ্গে জানলা দিয়ে মুখ বাড়িয়ে পেছন পানে চেয়ে দেখতে লাগলো। শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা গাড়ি থেকে নামলুম। একবার চারিদিকে সতর্ক চোখে চেয়ে দেখে আমি বললুম, বিমল, আপাতত আমাদের কোনো ভয় নেই, করালিরা আমাদের পিছু নিতে পারেনি। বিমল সে কথার কোনো জবাব না দিয়ে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি টিকিট কেটে আনি। টিকিট কিনে ফিরে এসে বিমল আমাদের নিয়ে স্টেশনের ভিতর গিয়ে ঢুকলো। বাঘাকে জন্তুদের কামরায় তুলে দিয়ে এলো। বাঘা বেচারি এত লোকজন দেখে ভরকে গিয়েছিল। সে কিছুতেই আমার সঙ্গ ছাড়তে রাজি হলো না। শেষটায় বিমল শিকল ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। গাড়ি ছাড়তে এখনো দেরি আছে। কামরার মধ্যে বেজায় গরম দেখে আমি গাড়ি থেকে নেমে পড়ে প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলাম। ঘুরতে ঘুরতে গাড়ির একেবারে শেষ দিকে গেল। হঠাৎ একটা কামরার ভিতর আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে কাঁটা দিয়ে উঠল। আমি সঙ্গে দেখলুম কামরার ভিতরে করালি বসে আছে। দুজন মিশকালো গুন্ডার মতো লোকের সঙ্গে হাত মুখ নেড়ে সে কি কথাবার্তা বলছিল। আমাকে দেখতে পেল না। আমি তাড়াতাড়ি ছুটে নিজেদের গাড়িতে এসে উঠে পড়লুম। বিমল বলল, কি হে কুমার, ব্যাপার কি? চোখ পালে তুলে ছুটতে ছুটতে আসছো কেন? আমি বললুম, বিমল, সর্বনাশ হয়ে গেছে। বিমল হেসে বলল, কিছুই সর্বনাশ হয়নি, তুমি করালিকে দেখেছো তাই তো? তার হয়েছে কি? সে যে আমাদের সঙ্গ ছাড়বে না তা আমি অনেকক্ষণ আগেই জানি। যাক, তুমি ভয় পেও না, চুপ করে নিশ্চিন্ত হয়ে বসে থাকো। বিমল যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিল আমি তা পারলুম না। আস্তে আস্তে এক কোণে গিয়ে বসে পড়লুম বটে, মন কিন্তু বিমর্ষ হয়ে রইল। বিমল আমার ভাব দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে গাড়িও ছেড়ে দিল। জানি না কপালে কি আছে, জঙ্গলের ভিতরে অপঘাতেই মরতে হবে দেখছি। করালির সঙ্গে কত লোক আছে তা কে জানে। সে যখন আমাদের পিছু নিয়েছে তখন সহজে কি আর ছেড়ে দেবে? আমি খালি এইসব কথা ভেবে ও নানা রকমের বিপদ কল্পনা করে শিউরে উঠতে লাগলুম। বিমল কিন্তু দিব্যি আরামে সামনের বেঞ্চে পা তুলে দিয়ে বসে নিজের মনে কি একখানা বই পড়তে লাগলো।
গাড়ি একটা স্টেশনে এসে থামলো। বিমল মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখে আমাকে বলল, কুমার প্রস্তুত হও, পরের স্টেশন রানাঘাট, এখানেই আমরা নামবো। এ আবার কি কথা? আমি আশ্চর্য হয়ে বললুম, রানাঘাটে নামবো কেন? সেখান থেকে শান্তিপুরে তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব। হঠাৎ তোমার মত বদলালো কেন? মত কিছুই বদলায়নি। আজ কি করব কাল থেকে আমি তা জানি, কিন্তু তোমাকে কিছু বলিনি। এই দেখো আমি শান্তিপুরের টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে কি? না। আমি বেশ জানতুম করালি আমাদের পিছু নেবে। কালকে এই তার চর শুনে গেছে আমরা আসামে যাব। আজও সে জানে আমরা আসাম ছেড়ে আর কোথাও যাব না। তাই সে ভেবে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতর বসে থাকুক, আর আমরা সেই ফাঁকে রানাঘাটে নেমে পড়ি। দিন দুয়েক তোমার মামার বাড়িতে বসে বসে আমরা তো মজা করে পোলাও কালিয়া খেয়ে নিই। আর ওদিকে করালি যখন জানতে পারবে আমরা গাড়ির ভিতরে নেই, তখন মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়বে। নিশ্চয়ই ভাববে যে আমরা তাকে ভুলে অন্য কোনো পথ দিয়ে চকের ধনের খোঁজে গেছি। সে ততাশ হয়ে কলকাতার দিকে ফিরবে, আর আমরা তখন তোমার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সোজা আসামের দিকে যাত্রা করব। আর কেউ তোমাদের কিছু করতে পারবে না। আমার পক্ষে এটা হলো সাপে বর। ওদিকে করালিও জব্দ, আর এদিকে আমারও মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। একেই বলে লাঠি না ভেঙে সাপ মারা। বিমলের দুখানা হাত চেপে ধরে আমি বলে উঠলুম, ভাই তুমি এত বুদ্ধিমান, আমি যে অবাক হয়ে যাচ্ছি। গাড়ি রানাঘাটে এসে থামতেই আমরা টপাটপ নেমে পড়লুম। কেউ আমাদের দেখতেও পেল না। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলাম। মা কি সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবু তাকে আমরা যখের ধন আর বিপদ আপদের কথা কিছুই বলিনি। তিনি শুধু জানতেন আমরা আসামে বেড়াতে যাচ্ছি। যাবার সময় বিমলকে ডেকে মা বললেন, দেখো বাবা, আমার শিবরাত্রির সলতেটুকুকে তোমার হাতে সঁপে দিলুম। ওকে সাবধানে রেখো। ভয় কি মা, কুমার তো আর কুচি খোকারে নেই, ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না। না বাছা, কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিও না। ও ভারী গোয়ার গোবিন্দ, কি করতে কি করে বসবে কিছুই ঠিক নেই। ও যদি তোমার মতো শান্তশিষ্টটি হতো তাহলে আমাকে এত ভেবে মরতে হতো না। আচ্ছা মা, আমি তো সঙ্গেই রইলুম, যাতে গোয়ার তুমি করতে না পারে সেদিকে আমি চোখ রাখবো। আমি মনে মনে হাসতে লাগলুম। মা ভাবছেন আমি গোয়ার গোবিন্দ আর বিমল শান্তশিষ্ট, কিন্তু বিমল যে আমার চেয়ে কত বড় গোয়ার আর ডানপিটে, মা যদি তা গুণাক্ষরেও জানতেন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুর্গা বলে বেরিয়ে পড়লুম। বাঘা আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। কিন্তু শান্তিপুরের স্টেশনের ভিতরে এসে রেলগাড়িকে দেখেই বাঘা পেটের তলায় লেজ গুজে একেবারে যেন মুষড়ে পড়ল। সে বুঝলো আবার তাকে জন্তুদের গাড়ির ভিতরে নিয়ে গিয়ে একলাটি বেঁধে রেখে আসা হবে। রানাঘাটে নেমে আমরা আসল গাড়ি ধরলুম। বিমল খুশি মুখে বলল, যাক, এবার আর করালির ভয় নেই। সে হয়তো এখন আসামে বসে নিজের হাত কামড়াচ্ছে আর আমাদের মুন্ডপাত করছে। আমি বললুম, আসাম থেকে করালি এখন কলকাতায় ফিরে থাকতেও পারে। বিমল বলল, কলকাতায় কেন, সেখানে জমালয়ে গেলেও আমাদের আপত্তি নেই। চলো গাড়িতে উঠে বসা যাক। অনেক রাত্রে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। যে সময়ের কথা বলা হচ্ছে পদ্মার উপর তখনও সারাঘাটের বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারা এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। আগেই বলেছি আমি কখনো কলকাতার বাইরে পা বাড়াইনি। স্টিমারে চড়ে চারিদিকে দৃশ্য দেখে আমার যেন তাক লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও চওড়া নদী যে আবার আছে, এই পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝতে পারলাম। আকাশে চাঁদ উঠেছে আর গায়ে জ্যোৎস্না মেখে পদ্মা নিচে ফুলে বেগে ছুটে চলেছে। উপর জল দিয়ে তার ঢেউগুলো যেন তৈরি।
মাঝে মাঝে সাদা ধবধবে বালির চর চোখের সামনে কখনো জেগে উঠছে, কখনো মিলিয়ে যাচ্ছে, স্বপ্নের ছবির মতন। আমার মনে হলো ওই নিরিবিলি বালির চরগুলির মধ্যে হয়তো এতক্ষণ পরীরা এসে হাসি খুশি খেলাধুলা করছিল। স্টিমারের গর্জন শুনে দৈত্য বা দানব আসছে ভেবে এখন তারা ভয় পেয়ে হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশিয়ে গেছে। বালির চর এড়িয়ে স্টিমার ক্রমেই অন্য তীরের দিকে এগিয়ে যাচ্ছে। খালাসিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে। স্টিমারের একদিকে নানা জাতের মেয়ে পুরুষ একসঙ্গে জড়ামড়ি করে বসে শুয়ে দাঁড়িয়ে গোলমাল করছে, আর একদিকে ডেকের ওপরে উজ্জ্বল আলোতে চেয়ার টেবিল পেতে বাহার দিয়ে বসে সাহেব মেমরা খানা খাচ্ছে। খানিকক্ষণ পরে অন্যদিকে মুখ ফেরাতেই দেখি একটা লোক আর চোখে আমার পানি তাকিয়ে আছে। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে হনহন করে এগিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্টিমার ঘাটে এসে লাগলো। আমরা সবাই একে একে নিচে নেমে স্টেশনের দিকে চললুম। আসাম মেল তখন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে ভোস ভোস করে ধোঁয়া ছাড়ছিল। আমরাও তার পেটের ভিতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসলুম। কামরার জানলার কাছে আমি বসেছিলাম। প্ল্যাটফর্মের ওপাশে আরেকখানা রেলগাড়ি, সেখানাতে দার্জিলিংয়ের যাত্রীদের ভিড়। ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের সাহেব মেমের কামরার ভিতর বিছানা পাচ্ছিল এক ঘুমে রাত কাটিয়ে দেওয়ার জন্য। তাদের ঘুমের আয়োজন দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। আমিও শুয়ে পড়বার চেষ্টা করছি, হঠাৎ আবার দেখলুম স্টিমারের সেই অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তেমনি আর চোখে আমাদের দিকে বারে বারে চেয়ে দেখছে। এবার আমার ভারী সন্দেহ হলো। বিমলের দিকে ফিরে বললুম, ওহে দেখো দেখো। বিমল বেঞ্চির উপর কম্বল পাততে পাততে বলল, আর দেখাশুনো কিছু নয়, এখন চোখ বুজে নাক ডাকিয়ে ঘুমোবার সময়। আরে ওহে, না দেখলে যে চলবে না। স্টিমার থেকে একটা লোক বরাবর আমাদের উপর নজর রেখে চলেছে। এখনো সে দাঁড়িয়ে আছে যেন পাহারা দিচ্ছে। শুনেই বিমল এক লাফে জানলার কাছে এসে বলল, কই, কোথায়? ওই যে। কিন্তু লোকটাও তখন বুঝতে পেরেছিল যে আমরা তার উপরে সন্দেহ করেছি। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সেখান থেকে সরে পড়ল। বিমল চিন্তিতের মতো বলল, তাই তো, এ আবার কি? করালির চর নয় তো? করালি? কিন্তু সে কি করে জানবে আজ আমরা এখানে আছি? হয়তো করালি আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানতো আমরা 4 দিন পরেই আবার আসামে যাব। আসামে যেতে গেলে এ পথে আসতেই হবে, তাই সে হয়তো এইখানে এতদিন ঘাঁটি আগলে বসেছিল। আচ্ছা, একবার নেমে দেখা যাক করালি এই গাড়িটার কোনো কামরায় লুকিয়ে আছে কিনা। এই বলেই বিমল প্ল্যাটফর্মের উপর নেমে এগিয়ে গেল। গাড়ি যখন ছাড়ে ছাড়ে বিমল তখন ফিরে এলো। আমি বললুম, কি দেখলে? কিছু না, প্রত্যেক কামরা তন্ন করে খুঁজেছি, করালি কোথাও নেই। বোধহয় আমরা মিথ্যে সন্দেহ করছি। বিমলের কথায় আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, যদিও মনের মধ্যে কেমন একটা খটকা লেগে রইল। গাড়ি ছেড়ে দিল। বিমল বলল, ওই কুমার, এই বেলা যতটা বড় ঘুমিয়ে নাও। আসামে একবার গিয়ে পড়লে হয়তো আমাদের আর আহার নিদ্রা একরকম ত্যাগ করতেই হবে। বিমল বেঞ্চির ওপরে বলে শটান লম্বা হলো। আমিও শুয়ে পড়লুম। সুখের বিষয়, এই কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই। আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেবের এক পাথরের মূর্তি। গভীর রাত্রি, আকাশে চাঁদ নেই, সব দিক অন্ধকার। মাথার অনেক ওপরে তারাগুলো টিপ টিপ করে জ্বলছে। তাদের আলোতে আশেপাশে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়ের মাথা। আমার মনে হলো যেগুলো যেন বড় বড় দানবের কালে কালে ছায়ামূর্তি। তারা যেন প্রেতপুরীর পাহাড়ওয়ালার মতো ওত পেতে হুমড়ি খেয়ে রয়েছে। এক্ষুনি হুড়মুড় করে আমাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এত স্তব্ধ যে গায়ে কাটা দেয়, বুক ছ্যাঁত ছ্যাঁত করে। শুধু রাত করছে ঝিম 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 ঝিম, আর ভয়ে কেঁপে গাছপালা করছে সরসর সরসর। বিমল চুপি চুপি আমাকে বলল, এই বুদ্ধদেবের মূর্তি।
এইখানেই জকের ধন আছে। হঠাৎ কি খলখল করে হেসে উঠল। সে বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথায় কত দূরে কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলুম। রামহরি আতকে উঠে দু হাতে মুখ ঢেকে ধূপ করে বসে বলল। বাঘা আকাশের দিকে মুখ তুলে লেজ গুটিয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। বিমল সাহসে ভর করে বলল, কে আসলো? আবার সেই খলখল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা যাচ্ছে না, তবে সে হাসি নিশ্চয়ই মানুষের নয়। মানুষ কখনো এমন ভয়ানক হাসি হাসতে পারে না। বিমল আবার বলল, কে তুমি হাসছো? আমি? উফ, সে স্বর কি গম্ভীর। কে তুমি? সাহস থাকলে আমার সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, আমার সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে। আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছো? যে দেখ ছোকরা, আমি জক। বুদ্ধদেবের সেই মূর্তিটি একটু একটু করে নড়তে লাগলো। তার চোখ দুটো ধপ ধপ করে জ্বলে উঠল। বিমল বন্দুক তুলল। মূর্তিটা আবার খলকল করে হেসে বলল, তোমার বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। কিছু হয় কিনা দেখাচ্ছি। বিমল বন্দুকের ঘোড়া টিপতে উদ্যত হলো। আকাশ কাঁপানো স্বরে মূর্তি চেঁচিয়ে বলল, খবরদার! তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুড়লে তোমারই বিপদ হবে। হোক গে বিপদ, বিপদকে আমি ডরাই না। জানো, আমি হাজার হাজার বছর ধরে এইখানে বসে আছি, আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তি ভঙ্গ করতে এসেছো। কি চাও তুমি? গুপ্তধন। গুপ্তধন চাও? ভারী আম্বাজে। এই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মারা পড়েছে তা জানো? ওই দেখো তাদের শুকনো হাড়। মূর্তির চোখের আলোতে দেখলুম একদিকে মস্ত বড় হাড়ের ঢিপি। হাজার হাজার মানুষের হাড়ে সেই ঢিপি অনেকখানি উঁচু হয়ে উঠেছে। বিমল একটু না দমে বলল, ও দেখে আমি ভয় পাই না, আমি গুপ্তধন চাই। আমি গুপ্তধন দেব না। দিতেই হবে। না না না। তাহলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ কানা করে দেবো। তার আগেই তোমাকে আমি বধ করব। তুমি তো পাথর, এক পা এগোতে পারো না। আমি তোমার নাগালের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি কি করবে? যে দেখ, এখানে চারিদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমার হুকুমে এখনই ওরা তোমাদের টিপে মেরে ফেলবে। কোথায় তোমার প্রহরী? প্রত্যেক পাহাড় আমার প্রহরী। ওরা তো পাথর, তোমার মতো নড়তে পারে না। সব বাজে কথা রেখে আমাকে গুপ্তধন দাও, নয় আমি এই তোমাকে গুলি করলুম। তবে মর প্রহরী। মূর্তির আগুন চোখ নিভে গেল। সঙ্গে সঙ্গে পলক ফেলতে না ফেলতেই অন্ধকারের ভিতর অনেকগুলো পাহাড়ের মতো মস্ত বড় কতগুলো পাহাড় লাফিয়ে উঠে আমাদের উপর হুড়মুড় করে এসে পড়ল। বিষম এক ধাক্কায় মাটির উপর পড়ে অসহ্য যন্ত্রণায় চেঁচিয়ে আমি বললুম, বিমল, বিমল! আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলুম রেলগাড়ির বেঞ্চের উপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি, আর বিমল আমার মুখের উপরে বুকে ঝুঁকে বলছে, ভয় কি কুমার, সেটা আজকাল পালিয়েছে। তখনও স্বপ্নের ঘোর আমার যায়নি। আমি ভয়ে ভয়ে বললুম, জকা নেই। বিমল আশ্চর্য ভাবে বলল, চোখের কথা কি বলছো কুমার? আমি উঠে বসে চোখ কষলে অপ্রস্তুত হয়ে বললাম, বিমল, আমি এতক্ষণ একটা বিদঘুটে স্বপ্ন দেখছিলাম, শুনলে তুমি অবাক হবে। বিমল বলল, আর গাড়ির ভেতর এখন একটা কাণ্ড হয়ে গেল, তা মোটেই স্বপ্ন নয়, শুনলে তুমি অবাক হবে। আমি হতভম্বের মতো বললুম, গাড়ির ভেতরে আবার কি কাণ্ড হলো? বিমল বলল, একটা চোর এসেছিল। চোর? বলো কি? হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা লোক ব্যাগ হাতাচ্ছে। আমি তখনই উঠে
তার রগে একটা ঘুষি বসিয়ে দিল। সে ঠিকরে তোমার গায়ের উপর গিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে তুমিও আতকে উঠে বেঞ্চির তলায় চিৎপাত হলে। লোকটা পড়ে আবার দাঁড়িয়ে উঠলো, তারপর চোখের নিমেষে জানলা দিয়ে বাইরে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে সে লাফ মারলো, তাহলে নিশ্চয়ই মারা পড়ে গেছে। বোধ হয় না, ট্রেন তখন একটা স্টেশনের কাছেই আস্তে আস্তে চলছিল। আমাদের কিছু চুরি গিয়েছে নাকি? মরার মাথাটা বলেই বিমল হাসতে লাগলো। বিমল, মরার মাথাটা আবার চুরি গেল, আর তোমার মুখে তবু হাসি আসছে। আসবো না কেন? চোর যে জাল মরার মাথাটা নিয়ে পালিয়েছে। জাল মরার মাথা? সে আবার কি? তোমাকে তবে বলি শোনো, এরকম বিপদ যে পটে ঘটতে পারে তা আমি আগেই জানতাম। তাই কলকাতা থেকে আসবার সময় আগেই আমাদের পাড়ার একটা ডাক্তারের কাছ থেকে একটা নতুন মরার মাথার জোগাড় করেছিল। নতুন মরার মাথাটা উপরে আসল মাথার মতন যেমন অঙ্ক আছে তেমনি অঙ্ক খুঁজে দিয়েছি। তবে এর মানে হচ্ছে একেবারে উল্টো। এই নকল মাথাটাই ব্যাগের ভেতরে ছিল। আমি জানতাম মরার মাথা চুরি করতে আবার যদি চোর আসে তবে নকলটাকে নিয়েই সে তুষ্ট হয়ে যাবে। হয়েছেও তাই। বিমল, ধন্যি তোমার বুদ্ধি। তুমি যে এত ভেবে কাজ করো আমি তো জানতাম না। আসল মরার মাথা কোথায় রেখেছো? অনেকের বাড়িতে যেমন চোরকুটি থাকে, আমার ব্যাগের ভেতরেও তেমনি একটা লুকোনো ঘর আছে। এই ব্যাগে আমি অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। মরার মাথা তার ভেতরেই রেখেছি। কিন্তু আমাদের পিছনে এখন নতুন শত্রু লাগলো, বলো দেখি। শত্রু আর কেউ নয়, এই করালির কাজ। সে আমার চালাকিতে ভোলেনি। নিশ্চয়ই এই গাড়িতে কত ঘুপটি মেরে লুকিয়ে আছে। তবেই তো। কুমার, তোমার আবার ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে না, কিন্তু চিন্তা হচ্ছে। এই দেখো না, করালির চর যদি আজই ঘুমন্ত অবস্থায় আমাদের বুকে ছুরি বসিয়ে দিয়ে যেত। করালি আমাদের সঙ্গে নেই, এভাবেই আমরা অসাবধান হয়েছিলাম বলে আজ এমন কাণ্ড ঘটলো। এখন থেকে আবার সাবধান হব। রামহরি আর বাঘকে সর্বদাই কাছে কাছে রাখবো, আর সকলে মিলে একসঙ্গে ঘুমাবো না। করালি যখন জানবে যে সে জাল মরার মাথা পেয়েছে, তখনই আবার আমাদের আক্রমণ করবে। আমরাও প্রস্তুত, কিন্তু যদি সাংকেতিক লেখা এখনো সে পড়তে না পেরে থাকে তবে এই জাল ধরা তার কর্ম নয়। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমাদের চোখের সামনে দিয়ে চাঁদের আলোয় উজ্জ্বল বন জঙ্গল মাঠের দৃশ্যের পর দৃশ্য ভেসে যাচ্ছে, ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে আরো দূরে নিয়ে গিয়ে ফেলছে। কত অজানা বিপদ আমাদের মাথার উপরে অদৃশ্যভাবে ঝুলছে, জানি না এই পথ দিয়ে এই জীবনে কখনো দেশে ফিরতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। আজ আমরা শ্রীহট্টে এসে পৌঁছেছি। বিমল বলল, কুমার, এই হচ্ছে সেই শ্রীহট্ট। আমি বললাম, হ্যাঁ, এই হচ্ছে সেই কমলালেবুর বিখ্যাত জন্মভূমি। বিমল বলল, কমলালেবু ঠিক শ্রীহট্ট শহরে তো জন্মায় না, তবে এখানকার প্রধান নদী সুরমা দিয়ে নৌকার চড়ে কমলালেবু কলকাতা যাত্রা করে বটে। খালি কমলালেবু নয়, এখানকার কমলা মধু যেমন উপকারী তেমনি উপাদেয়। আমি বললুম, এই অঞ্চলে আরো কি পাওয়া যায়? পাওয়া যায় অনেক জিনিস, যেমন আলু, কুমড়ো, শশা, আনারস, তুলো, আখ, তেজপাতা, লঙ্কা, মরিচ, ডালচিনি আর চুন প্রভৃতি। এইসব মাল এই অঞ্চলেই থেকেই রপ্তানি হয়। কিন্তু এখানকার পান সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। অবাক হব কেন? বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না, কিন্তু এদেশে পানের সঙ্গে সুপারির বড় ভাব। বনের ভেতরে প্রায়ই দেখবে সুপারি কুঞ্জেই পান জন্মেছে। সুপারি গাছের দেড় জড়িয়েই পানলতা উপরে উঠেছে। তাছাড়া এখানকার সফলাং আরেকটি বিখ্যাত জিনিস। সফলাং? সে আবার কি জিনিস? কিশোরের মতো একরকম ফুল, খাসিয়ারা খেতে বড় ভালোবাসে। সারাদিন আমরা শ্রীহট্টেই রইলাম। এখান থেকে আমাদের গন্তব্যস্থান খাসিয়া পাহাড়কে দেখতে পেলাম। মনে হলো এর বিশাল বুকের ভিতর না জানি কত রহস্যই লুকোনো আছে। সেই রহস্যের মধ্যে ডুব দিলে আর থই পাবো কিনা তাই বা কে বলতে পারে।
এ তো আর কলকাতার রাস্তার কোনো নম্বর জানা বাড়ির খোঁজে যাচ্ছি না। এই অশেষ পাহাড় বন জঙ্গলের মধ্যে কোথায় আছে জকের ধন, কি করে আমরা তা টের পাবো? এখনো পর্যন্ত করালি বা তার কোনো চরের টিকিট পর্যন্ত দেখতে না পেয়ে আমরা তবু অনেকটা আশ্বস্ত হলাম। বুঝলাম জাল মরার মাথা পেয়ে করালি এতটা খুশি হয়েছে যে আমাদের উপরে আর পাহারা দেওয়া দরকার মনে করছে না। বাঁচা গেছে, এখন করালির এই ভ্রমটা কিছুদিন স্থায়ী হলেই মঙ্গল, কারণ তার মধ্যেই আমরা কেল্লা ফতে করে নিশ্চয় দেশে ফিরে যেতে পারবো। মাঝরাত্রে স্টিমারে চড়ে সুরমা নদী দিয়ে পরদিন সকালে ছাতকে গিয়ে পৌঁছলাম। সুরমা হচ্ছে শ্রীহট্টের প্রধান নদী। ছাতকও এই নদীর তীরে অবস্থিত। কলকাতায় ছাতকের চুনের নাম আমরা আগেই শুনেছিলাম, তবে এই চুনের উৎপত্তি ছাতকে নয়। চেরাপুঞ্জি অঞ্চলে খাসিয়া পাহাড়েই চুন জন্মে। সেখান থেকে রেলে করে ও নৌকা বোঝাই হয়ে ছাতকে আসে এবং ছাতক থেকে আরো নানা জায়গায় রপ্তানি হয়। চেরাপুঞ্জিতে খালি চুন নয়, আগে সেখানে লোহার খনি থেকে অনেক লোহাও পাওয়া যেত। সেই সব লোহায় প্রায় 250 বছর আগে বড় বড় কামান তৈরি হতো, কিন্তু বিলিতি লোহার উপদ্রবে খাসিয়া পাহাড়ের লোহার কথা এখন আর কেউ ভুলেও ভাবে না। চুন ও লোহা ছাড়া কয়লার জন্যও খাসিয়া পাহাড় নামজাদা, কিন্তু পাঠাবার ভালো বন্দোবস্ত না থাকার দরুন এখানকার কয়লা দেশ দেশান্তরেও যায় না। ছাতক জায়গাটি মন্দ নয়, এখানে থানা, ডাক্তারখানা, পোস্ট অফিস, বাজার, মাইনর স্কুল কিছুরই অভাব নেই। একটি ডাক বাংলোও আছে। আমরা সেইখানে গিয়েই আশ্রয় নিলাম। বিমলের মুখে শুনলুম এখানে পাইন নামে একটি নদীও আছে। সেই নদী দিয়েই আমাদের নৌকায় চড়ে ভোলাগঞ্জ পর্যন্ত যেতে হবে। এই সময় নদীর জল কম বলে নৌকা তার বেশি আর চলবে না। কাজেই ভোলাগঞ্জ থেকে মাইল 1.5 হেঁটে আমরা থারিয়া ঘাটে যাব, তারপর পাথর বাঁধানে রাস্তা ধরে খাসিয়া পাহাড়ে উঠব। আজ ডাক বাংলায় বিশ্রাম করে কাল থেকে আমাদের যাত্রা আরম্ভ। ছাতক থেকে খাসিয়া পাহাড়ের দৃশ্য যে কি চমৎকার! নীল রঙের প্রকাণ্ড মেঘের মতো দৃষ্টি সীমা জুড়ে আকাশের খানিকটা ঢেকে খাসিয়া পাহাড় দাঁড়িয়ে আছে। যতদূর নজর চলে পাহাড়ের যেন আর শেষ নেই। পাহাড়ের কথা আমি কিতাবে পড়ে যা জানলুম তা জানলাম, কিন্তু এর আগে আমি চোখে কখনো দেখিনি। পাহাড় যে এত সুন্দর তা আমি জানতুম না। আমার মনে হতে লাগলো খাসিয়া পাহাড় যেন আমাকে ইশারা করে কাছে ডাকছে। ইচ্ছে হলো তখনই এক ছুটে তার কোলে গিয়ে পড়ি। সন্ধ্যার সময় খানিক গল্প গুজব করে আমরা শুয়ে পড়লুম। বেশ একটু শীতের আমেজ দিয়েছিল। লেপের ভিতরে ঢুকে কি আরামই না আমরা পেলুম। বিমলও তার লেপের ভিতরে ঢুকে বলল, ঘুমিয়ে নাও ভাই, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নাও। কাল এমন সময় আমরা খাসিয়া পাহাড়ে যাব, এত আরামের ঘুমার হয়তো হবে না। আমি বললুম, কিন্তু আমরা তো ঘুমাবো, পাহারা দেবে কে? বিমল বলল, সে ব্যবস্থা আমি করেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাঘা শুয়ে আছে, তার উপরে দরজা জানলাগুলো ভেতর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আমার উদ্বেগ দূর হলো। যদিও শত্রুর দেখা নেই, তবু সাবধানে থাকাই ভালো। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে উঠতে পারলাম না। আমার বুকের উপর কে যেন চেপে বসে আছে। ভয়ে আমি চেঁচিয়ে উঠলুম, বিমল, বিমল! অন্ধকারের ভেতরে কি আমার গলা চেপে ধরে হুমকি দিয়ে বলল, খবরদার, চেঁচালেই কিন্তু টিপে মেরে ফেলবো। আমি একেবারে আড়ষ্ট হয়ে গেলুম। অনেক কষ্টে বললুম, উফ, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার গলা থেকে হাত সরিয়ে নিয়ে সে বলল, যা, ফের চেঁচালে কিন্তু মরবে। সেই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমার বুকের উপরে এ কে? ভূত না মানুষ? ঘরের অন্য কোনো একটা ঝটপট শব্দ শুনলাম, তারপরে একটা গোঙানির আওয়াজ। কে যেন কি দিয়ে কাকে মারলো। তারপর আবার সব চুপচাপ। অন্ধকারেই হেরে গলায় কে যেন বলল, ব্যাপার কে? বাবু,
এ ছোড়ার গায়ে দোস্তির জোর। আর একটু হলেই আমাকে বুক থেকে ফেলে দিয়েছিল। আমিও লাঠি দিয়ে একে ঠান্ডা করেছি। একেবারে শেষ হয়ে গেল নাকি? না, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। আচ্ছা, তাহলে আমি আলো জ্বালি। বলেই সে ফস করে একটা দেশলাই জেলে বাতি ধরলো। দেখলুম সেই লোকটা স্টিমারে আর স্টেশনে যে গোয়েন্দার মতো পিছু নিয়ে আমার পানে তাকিয়েছিল, সেই লোকটা আমাকে তার পানে চেয়ে থাকতে দেখে সে হেসে বলল, কি হে সেঙ্গাত, ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? আমাকে চিনতে পেরেছো নাকি? আমি কোনো জবাব দিলুম না। আমার বুকের উপরে তখনও একটা লোক চেপে বসেছিল। ঘরের আরেক কোণে বিমলের দেহ স্থির হয়ে পড়ে আছে, দেহে প্রাণের কোনো লক্ষণ নেই। দরজা জানলার দিকে তাকিয়ে দেখলুম সব বন্ধ। তবে এরা ঘরের ভিতরে এলো কেমন করে? বাতি হাতে লোকটা আমার কাছে এগিয়ে এসে বলল, কি হে ছোকরা, ভারী চালাক হয়েছ না? চোখের ধন আনতে যাবে? এবার কি হয় বলো দেখি। আমি ভয়ে ভয়ে বললুম, কে তোমরা? এত পরিচয় তোমার কি দরকার বাবু? তোমরা কি চাও? পকেট বই চাই, পকেট বই। আমার ঠাকুর দাদার পকেট বইখানা আমাদের দরকার। মরার মাথা আমরা পেয়েছি, এখন পকেট বইখানা কোথায় রেখেছো বলো। এত বিপদেও মনে মনে আমি না হেসে থাকতে পারলুম না। এরা ভেবেছে সেই জাল মরার মাথা নিয়ে জকের ধন আনতে যাবে। পকেট বইয়ের কথাও এরা জানে। নিশ্চয়ই এরা করালির লোক। লোকটা হঠাৎ আমাকে ধমক দিয়ে বলল, হেই ছোকরা, চুপ করে আছো যে? শিগগিরই বলো পকেট বই কোথায়, নইলে আমার হাতে কি দেখেছো? সে কোমর থেকে ফস করে একখানা ছোরা বার করলো। বাতির আলোয় ছোরাখানা বিদ্যুতের মতো জল জল করে উঠলো। আমি তাড়াতাড়ি বললুম, ওই ওই ব্যাগের ভেতরে পকেট বই আছে। লোকটা বলল, পথে এসো বাবা, পথে এসো। শোনো, ব্যাগটা খুলে দেখতো। শম্ভু বিমলের দেহের পাশে বসেছিল। লোকটার কথায় তড়াক করে লাফিয়ে উঠে ঘরের অন্য কোণে গিয়ে আমাদের বড় ব্যাগটা নেড়ে চেড়ে বলল, ব্যাগের চাবি। বাতি হাতে লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, ব্যাগের চাবি কোথায়? আমি কিছু বলবার আগেই বিমল হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, এই যে চাবি আমার কাছে। বলেই সে হাত তুলল। তার হাতে বন্দুক। লোকগুলো যেন হতভম্ব হয়ে গেল। আমিও অবাক। বিমল বন্দুকটা বাগিয়ে ধরে বলল, যে এক পা নড়বে তাকেই আমি গুলি করে কুকুরের মতন মেরে ফেলবো। যার হাতে বাতি ছিল সে হঠাৎ বাতিটা মাটির উপর ফেলে দিলে সমস্ত ঘর আবার অন্ধকার। সঙ্গে সঙ্গে আগুনের ঝলক তুলে দুম করে বিমলের বন্দুকের আওয়াজ হলো। একজন লোক বাবা গেছি রে বলে চিৎকার করে উঠলো। আমার বুকের উপরে যে চেপে বসেছিল সেও আমাকে ছেড়ে দিল। তারপরই ঘরের দরজা খোলার শব্দ। বাঘার ঘেউ ঘেউ রামহরির গলা। কি যে হলো কিছুই বুঝতে পারলুম না। বিছানার উপর উঠে আচ্ছন্নের মতো আমি বসে পড়লুম। বিমল বলল, কুমার আরো গেল শিগগিরই। আমি আমতা আমতা করে বললুম, কিন্তু কিন্তু ভয় নেই, আরো গেল, তারা পালিয়েছে। কিন্তু আমাকে আর আলো জ্বালতে হলো না। রামহরি একটা লণ্ঠন হাতে করে তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে ঢুকলো। ঘরের ভিতরে আমরা ছাড়া আর কেউ নেই। বিমল মেঝের দিকে হেঁট হয়ে পড়ে বলল, এই যে রক্তের দাগ। গুলি খেয়েই লোকটা পালালো। বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটা জখম হয়েছে। রামহরি উদ্বিগ্ন মুখে বলল, কি ব্যাপার বাবু? কিন্তু দরজা জানলা সব বন্ধ, অথচ ঘরের ভিতর শত্রু। ভারী আশ্চর্য তো। ও বুঝেছি, সে আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলাম, রাস্কেলটা তখন ফাঁক পেয়ে ঘরে ঢুকে খাটের তলে ঘুপটি মেরে লুকিয়েছিল। কথাটা আমারও মনে লাগলো। আমি বললুম, ঠিক বলেছ, কিন্তু বিমল তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ কি করে দাঁড়িয়ে উঠলে? বিমল বলল, আমি মোটেই অজ্ঞান হইনি। অজ্ঞান হওয়ার ভান করে চুপচাপ পড়েছিলুম।
ভাগ্যিস বন্দুকটা আমার বিছানাতেই ছিল। এমন সময়ে বাঘা লেজ নাড়তে নাড়তে ঘরের ভিতরে এসে আদর করে আমার পা চেটে দিতে লাগলো। আমি দেখলুম বাঘার মুখে যেন কিসের দাগ, এই যে রক্তের মতো। তবে কি বাঘা জখম হয়েছে? তাড়াতাড়ি তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ভালো করে দেখে বললুম, না, অন্য কারোর রক্ত। বাঘা নিশ্চয়ই সেই লোকগুলোর কাউকে না কাউকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। তারিফ করে তার মাথা চাপড়ে আমি বললুম, সাব্বাস বাঘা, সাব্বাস। বাঘা আদরে যেন গলে গিয়ে আমার পায়ের তলায় পড়ে গড়াগড়ি দিতে লাগলো। বিমল বলল, এবার থেকে বাঘাকে আমাদের সঙ্গে নিয়ে ঘুমাবো। বাঘা আমাদের সঙ্গে থাকলে ঘরের ভেতরে এমন বিপদ হয়তো ঘটতো না। আমি বললুম, তা তো ঘটতো না, কিন্তু এখন ভবিষ্যতের উপায় কি? করালি নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবে না। এবার তার চরের দল আরো ভারী হয়ে আসবে। বিমল সহজভাবেই বলল, তা আসবে বই কি। আমি বললুম, আর এটাও মনে রেখো, কাল থেকে আমরা লোকালয় ছেড়ে পাহাড়ের ভেতরে গিয়ে পড়ব। সেখানে আমাদের রক্ষা করবে কে? বিমল বন্দুকটা ঠক করে মেজের উপরে ঠুকে একখানা হাত তুলে তেজের সঙ্গে বলল, আমাদের এই হাতি আমাদের রক্ষা করবে। যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে বাঁচাবার সাধ্য কারণ নেই। কিন্তু আজ থেকে কোনো কিন্তুর কথা ভুলে যাও কুমার। এ হচ্ছে ভুয়ু কাপুরুষের কথা। জানলার বাইরে আমার চোখ গেল। নিঝুম রাতের চাঁদের আলো মেখে স্বর্গের মতো খাসিয়া পাহাড়ের স্থির ছবি আঁকা রয়েছে। চমৎকার, চমৎকার। শিখরের পর শিখরের উপর দিয়ে জ্যোৎস্নার ঝর্ণা রূপলি লহর তুলে বয়ে যাচ্ছে। কোথাও আলো, কোথাও ছায়া, ঠিক যেন পাশাপাশি হাসি আর অশ্রু। বিভোর হয়ে তার দিকে তাকিয়ে রইলুম। এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। বিমল বলল, কি দেখছো? আমি বললুম, স্বপ্ন। বিমল বললে, না, স্বপ্ন নয়, এ সত্যি। তুমি কি বলতে চাও কুমার? এই স্বর্গের দরজায় এসে আমরা আবার খালি হাতে ফিরে যাব? আমি মাথা নেড়ে বললুম, না বিমল, না, ফিরবো না। আমরা কিছুতেই ফিরবো না। আমার সমস্ত প্রাণ মন ওইখানে গিয়ে লুটিয়ে পড়তে চাইছে। জকের ধন পাই আর না পাই, আমি শুধু একবার ওইখানে যেতে চাই। বিমল জানলাটা বন্ধ করে দিয়ে বলল, কাল আমরা ওখানে যাব। আর আর কোনো কথা নয়, এসো আবার নাক ডাকানো যাক। বলেই বন্দুকটা পাশে নিয়ে বিছানার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। খানিক পরেই তার নাকের গর্জন শুরু হলো। তার নিশ্চিন্ত ঘুম দেখে কে বলবে যে একটু আগেই সে সাক্ষাৎ জমের মুখে গিয়ে পড়েছিল। বিমলের আশ্চর্য সাহস দেখে আমিও সমস্ত বিপদের কথা মন থেকে তাড়িয়ে দিল। তারপর খাসিয়া পাহাড় আর জকের ধনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লুম তা নিজেও আমি জানি না। চেরাপুঞ্জি পার হয়ে এগিয়ে এসেছি অনেক দূর। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় 16 ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়। আমরা কিন্তু অমুখ আর হলাম না, কারণ জানা পথ ধরলে শত্রুপক্ষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা বেশি। পাহাড়ের পর পাহাড়, ছোট বড় মাঝারি, যেদিকে চাই কেবলই পাহাড়। কোনো কোনো পাহাড়ের শৃঙ্গের আকার বড় অদ্ভুত, দেখতে যেন হাতির সুরের মতো। উপরে উঠে তারা যেন নীলাকাশকে জড়িয়ে ধরে পায়ের তলায় আশ্রে ফেলতে চাইছে। পাহাড়গুলিকে দূর থেকে ভারী কঠোর দেখাচ্ছিল, কিন্তু কাছে এসে দেখছি সবুজ ঘাসের নরম মখমলে এদের গা কে যেন মুড়িয়ে দিয়েছে। কত লতাকুঞ্জে কত যে ফুল ফুটে রয়েছে, হাজার হাজার চুনি পান্না হীরা জহরতের মতো তাদের আহামরি রঙের বাহার। এই যে ফুলপরিদের নির্জন খেলাঘর, কোথাও ছোট ছোট ঝর্ণা ঝিরঝির ঝরে পড়ছে, তারপর পাথরের পর পাথর উপরে লাফিয়ে পড়ে ঘুমপাড়ানি গান গাইতে গাইতে চোখের আড়ালে তলিয়ে গিয়েছে। কোথাও পথের দুপাশে গভীর খাদ, তার মধ্যে শত শত দালচিনির গাছ আর লতাপাতার জঙ্গল শীতের ঠান্ডা বাতাসে থেকে থেকে কেঁপে উঠছে। সেসব খাদের পাশ দিয়ে চলতে গেলে প্রতি পদেই ভয় হয়, এই বুঝি টলে পা ফসকে অতল পাতালের ভিতর অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে বিশেষ করে চোখে পড়ে সরল গাছের সার। এত সরল গাছ আমি আর কখনো দেখিনি।
সমস্ত পাহাড়ই যেন তারা একেবারে দখল করে নিতে চায়। সেসব গাছে বেশি ডালপালা পাতার জাল নেই। মাটি থেকে তার ঠিক সোজা হয়ে উপরে উঠে যেন সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে নির্জন পাহাড়। মাঝে মাঝে কখনো কেবল দু একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। কাঠুরেরা জাতে খাসিয়া, তাদের চেহারার সঙ্গে গুখাদের চেহারার অনেকটা মিল আছে। নাক থ্যাবড়া, গালের হাড় উঁচু, চোখ বাঁকা বাঁকা, মাথা ছোট ছোট। এখানে এসে এক বিষয় আমরা নিশ্চিন্ত হয়েছি, এতদিনেও করালির দলের আর কোনো সারা শব্দ পাইনি। আমরা যে পথ ছেড়ে এমন অপদ বা বিপদ ধরব, নিশ্চয়ই তারা সেটা কল্পনা করতে পারেনি। হয়তো তারা এখন আমাদের ধরবার জন্য শিলং শহরে গিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে মরছে। কেমন জব্দ! বিমলাস দুটো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে তাই ভাবতে ভাবতে খুশি হয়ে পথ চলছি। পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে অস্ত গেল সূর্য। আমি বললুম, বিমল, সারাদিন পথ চলে পা টাটিয়ে উঠছে, খিদেও পেয়েছে খুব, আজকের মতো বিশ্রাম করা যাক। বিমল বলল, কেন কুমার, চারদিকে দৃশ্য কি তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না আবার? এত ভালো লাগছে যে দেখে দেখে স্বাদ আর মিটছে না। কিন্তু এই খিদের মুখে রাম পাখির গরম মাংস এরও চেয়ে ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে। এই বলা বলি করতে করতে আমরা একটা ছোট্ট ঝর্ণার কাছে এসে পড়লুম। ঝর্ণার ঠিক পাশেই পাহাড়ের বুকে একটা গুহার মতো বড় গর্ত। বিমল বলল, বাহ, বেশ আশ্রয় মিলেছে। এই গুহার ভেতরে আজকে রাতটা দিব্যি আরামে কাটিয়ে দেওয়া যাবে। রামহরি, মোটামুটি এখানেই রাখো। আমাদের প্রত্যেকেরই পিঠেই কম বেশি মোট ছিল। সবাই সেগুলো একে একে গুহার ভিতরে নামিয়ে রাখলুম। গুহাটি বেশ বড় সড়ো। আমাদের সঙ্গে আরও 4-5 জন লোক এলেও তার মধ্যে থাকবার কোনো অসুবিধা হতো না। গুহার ভিতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রামহরি বলল, খোকাবাবু, এইবার রান্নার উদ্যোগ করি। বিমল বলল, হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি। এখানে আগুনের জন্য কিছু ভাবতে হবে না। এই বলে একবার একটা কুড়ুল নিয়ে বেরিয়ে গেল। আমি আর রামহরি ছুরি নিয়ে তখনই মোরগ দুটোকে রান্নার উপযোগী করে তুলতে বসে গেলুম। বাঘাও সামনের 2 পায়ে ভর দিয়ে বসে ল্যাজ নাড়তে নাড়তে লোলুপ চোখে ঘাড় বেঁকিয়ে এক মনে আমাদের কাজ দেখতে লাগলো। তার হাবভাবে বেশ বোঝা গেল রাম পাখির মাংসের প্রতি তারও লোভ আমাদের চেয়ে কিছুমাত্র কম নয়। খানিক পরেই বিমল একরাশ কাঠ ঘাড়ে করে নিয়ে ফিরে এলো। আমি বললুম, এলে তো খালি কতগুলো কাঠ নিয়ে, এর মধ্যে মজাটা কি আছে? এই দেখো না। বলেই বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালল। তারপর একখানা কাঠ নিয়ে তার উপর ধরতেই দপ করে তা জ্বলে উঠল। বিমল কাঠখানা উঁচু করে মাথার উপর ধরল আর সেটা ঠিক মশালের মতোই দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি আশ্চর্য হয়ে বললুম, বাহ, বেশ মজার ব্যাপার তো, অত সহজে জ্বলে? ওটা কি কাঠ? বিমল বলল, সরল কাঠ। এই কাঠে এক রকমের তেলের রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। এর আরেক নাম ধূপকাষ্ঠ। রামহরি সেদিন সরল কাঠেই উনুন ধরিয়ে রাম পাখির মাংস চড়িয়ে দিল। আমরা দুজনে গুহার ধারে বসে গল্প করতে লাগলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। একটা পাহাড়ের আড়াল থেকে চাঁদ মামার আধখানা হাসি মুখ উকি মারছে। সেই আবছায়া মাখা জ্যোৎস্নার আলোতে সামনের পাহাড়, বন আর ঝর্ণাকে কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। বিমল হঠাৎ বলল, কুমার, তুমি ভূত বিশ্বাস করো? আমি বললুম, কেন বলো দেখি? বিমল বলল, আমরা দেশে আছি, এই খাসিয়ারা অনেকেই ভূতকে দেবতার মতন পুজো করে। ভূতকে খুশি রাখবার জন্য খাসিয়ার মোরগ আর মুরগির ডিম বলি দেয়। যে মুরগে ভূতের এমন ভক্ত থাকে সেখানে ভূতের সংখ্যা নিশ্চয়ই খুব বেশি, কি বলো? আমি বললুম, না, আমি ভূত টুত মানি না। বিমল বলল, কেন? কারণ আমি কখনো ভূত দেখিনি। তুমি দেখেছো? না, তবে আমি একটা ভূতের গল্প জানি। সত্যি গল্প? সত্যি মিথ্যে জানি না, তবে যার মুখে শুনেছি সে বলে এর আগোটা সত্যি। কে সে? আমাদের পাশের বাড়ির একজন লোক, বাড়ি ভাড়া নিয়ে থাকতো, এখন সে উঠে গেছে। তার নাম ঈশান। বেশ তো, এখনো রান্না শেষ হতে দেরি আছে, ততক্ষণে তুমি গল্পটা শেষ করে ফেলো। বিশ্বাস না হোক, সময়টা তো কেটে যাবে। একটা বেজায় ঠান্ডা বাতাসের দমকা এলো। দুজনেই ভালো করে র্যাপার মুড়ি দিয়ে বসলুম।
বিমল এমনভাবে গল্প শুরু করলো, ঈশানী যেন তা নিজের মুখে বলছে। আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা। কাজে গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গা ধারে নিয়ে গিয়ে মরা পোড়ানো হতো। সেবারে ভোলা ঠাকুমা যখন মারা পড়ল, তখন আমরা পাড়ার জন 5 লোক মিলে মরা নিয়ে শ্মশানে চলল। শ্মশানে পৌঁছাতেই বেজে গেল রাত 12টা। পাড়া গাঁয়ের শ্মশান তো কেমন ঠাঁই, শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন গোলমালও নেই। অনেক গাঁয়ে শ্মশানে কোনো ঘরও থাকে না, খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল, প্রতিপদে হয়তো মরার মাথা আর হাড় বাড়িয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসী ও বুক রীতিমতো দমে যায়। আমাদের গায়ে শ্মশান ঘাটে একখান হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল। তার মধ্যে গিয়ে আমরা মরা নামিয়ে রাখলো। পাড়া গাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজে আশেপাশে বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বললে, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনো গে যাও। আমি বললাম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডান পিঠে, তার গায়ে জোরও ছিল তেমনই বেশি। সে অবহেলার হাসি এসে বললে, ভয় ভয় আবার কি, যাও যাও, দেরি করো না। আমরা 5 জন জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলো। একটা চিতা জ্বালাবার মতো কাঠ, সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলুম আজ ঘুমের দফা ইতি, মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি, এমন সময় আমাদের একজন বলে উঠল, ও হে দেখো দেখো, শ্মশানের ঘরের মধ্যে কেমন আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভিতরে সত্যি দাউ দাউ করে আগুন জ্বলছে যে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললুম। ঘরের কাছে বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলুম মাটির উপরে কে একজন উপুর হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টো ধরে লণ্ঠনটি তার মুখের কাছে নামিয়ে দেখলুম সে আর কেউ নয়, আমাদের ভোলা। তার মুখ দিয়ে গাজল উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভিতরে আগুন জ্বলছে। এ কেমন ব্যাপার? সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটা ছুটে গেলুম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটা কে তাল তাল মাটি এনে ঢিপির মতো উঁচু করে তুলেছে। আরো খানিকটা উঁচু হলে দরজার পথ একেবারে বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতরে উঁকি মেরে দেখলুম এক কোণে এক রাশ কাঠ দাও দাও করে জ্বলছে। একটা কাঁচা মাংস পোড়া বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও মরার কোনো চিহ্নই নেই। ভয় বিস্ময় আর দুশ্চিন্তায় আসন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম। তার মুখেও ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ চাইলে, তারপর উঠে বসে যা বলল তা হচ্ছে এই, তোমরা তো কাঠ আনতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলুম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে কি একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলুম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনে ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমানোর চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবার আমার সন্দেহ হলো, হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না। এমনিভাবে আরও খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলেছে, মাঝে মাঝে সব স্তব্ধ আর মাঝে মাঝে থপ করে শব্দ।
শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলাম। কিন্তু এ কি, ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে। আর একটু পরেই আমার বাইরে যাওয়ার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে কাজ করলে? এ তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর ছট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল টপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লাম। চাঁদের আলোয় চারিদিক থপথপ করছে। ঘর আর গঙ্গার জল মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতেই দেখলুম খানিক তফাতে একটা ঝাঁকড়া চুল লোক হেঁট হয়ে এক মনে দুহাতে ভিজে মাটি খুঁড়ছে। বুঝলুম তারই এই কাজ। কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি, এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল, দাড়ি, একরকম উলঙ্গই বলতে হয়। পরনে খালি এক টুকরো কপনি। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেল না। কিন্তু সে কাছে আসবা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলুম, কে তুমি? উত্তরে মাথার কাকড় চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ফুতুরে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়ে গেলুম। তারপর আর কিছু আমার মনে নেই। ভোলার কথা শুনেই বুঝলো সে লোকটা পিশাচ ছাড়া কিছুই নয়। দুষ্ট প্রেতাত্মার সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এভাবে জ্যান্ত হলে তাকে পিশাচ বলে। এরকম কোনো পিশাচই ভোলা ঠাকুমা আর দেহকে আগুন জ্বেলে আধপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরি ছিল। কেবল আমরা ঠিক সময়ে এসে পড়তেই এ যাত্রায় ভোলা বেঁচে গেল কোনো গতিকে। সেবারে আমাদের আর মরা পোড়াতে হলো না। বিমলের গল্প শুনে আমার আত্মা কেমন ছ্যাঁত করতে লাগলো। গুহার বাইরে আর চাইতেই ভরসা হলো না। কে জানে সেখানে ঝোপঝাপের মধ্যে কোনো বিদঘুটে চেহারার কেউ ওত পেতে বসে আছে হয়তো। আমার মুখের ভাব দেখে বিমল হেসে বলল, ও কি কুমার, তোমার ভয় করছে নাকি? তা একটু করছে বই কি। এই না বললে তুমি ভূত মানে না? হ্যাঁ, আগে মানতুম না, কিন্তু এখন আর মানি না বলে মনে হচ্ছে না। ভয় কি কুমার? আমার বিশ্বাস এই গল্পটার এক বর্ণ সত্যি নয়, আগাগোড়া গাঁজাখুরি। ভূতের গল্প মাত্রই রূপকথা, পাছে লোক বিশ্বাস না করে তাই তাকে সত্যি বলে আসর জমানো হয়। কিন্তু তবু আমার মন মানল না। বিমলকে কিছুতেই আমার কাজ ছাড়া হতে দিলুম না। ভয়ের চোটে রামহরির রান্না, রাম পাখির মিষ্টি মাংস পর্যন্ত তেমন তাড়িয়ে তাড়িয়ে খেতে পারলুম না। গুহার বাইরের দিকে বিমল অনেকগুলো সরল কাঠ ছড়িয়ে আগুন জ্বেলে বলল, কোনো জীবজন্তু আর আগুন পেয়ে এদিকে আসতে পারবে না। তোমরা দুজন এখন ঘুমো, আমি জেগে পাহারা দিই। আমার পর কুমারের পালা, তারপর রামহরির। ছাতকের ডাক বাংলোর সেই ব্যাপারের পর থেকে রোজ রাত্রেই আমরা এমনই পালা করে পাহারা দিই। আমি আর রামহরি গায়ের কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। মাঝরাত্রে বিমল আমাকে ঠেলে তুলে বলল, কুমার, এবার তোমার পালা। শীতের রাত্রে লেপ ছাড়তে কি সাত যায়, বিশেষ করে ওই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে। কিন্তু তবু উঠতে হলো, কি করি, উপায় তো আর নেই। গুহার সামনের আগুন নিভে আসছিল। আরো খানকত কাঠ তাতে ফেলে দিয়ে কোলের উপরে বন্দুকটা নিয়ে দেয়াল ঠেসে বসল। চাঁদ সেদিন মাঝরাতের আগেই অস্ত গিয়েছিল। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। পাহাড়, বন, ঝোপঝাপ সমস্ত মুছে দিয়ে জেগে আছে খালি অন্ধকারের এক সীমাহীন দৃশ্য। আর তারই ভিতর থেকে শোনা যাচ্ছে ঝর্ণার আশ্রান্বিত ঝরঝর, শত শত গাছের একটানা মরমর, লক্ষ লক্ষ ঝিঝির একঘেয়ে ঝি ঝি ঝি। হঠাৎ আর একরকম শব্দ শুনলাম, ঠিক যেন অনেকগুলো আতুরের শিশু কাটছে, টিয়া 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 বলে। আমার বুকটা
ধরফর করে উঠল। এই নিশুত রাতে এমন বনে বাদারে এতগুলো মানুষের শিশু এলো থেকে? একে আজ বিশ্রী একটা ভূতের গল্প শুনেছি, তার উপর গহন বনের এক থমথমে অন্ধকার রাত্রি, তার উপরে আবার এই বেয়ারা চিৎকার। মনের ভিতরে জেগে উঠল যত সব অসম্ভব কথা। আবার সেই অদ্ভুত কাঁদুনি। আমার মনে হলো এই অঞ্চলের যত ভূত পেতনি বাসা ছেড়ে চড়তে বেরিয়ে গেছে, আর বাপ মায়ের দেখা না পেয়ে ভুতুরে খোকারা একসঙ্গে জুড়ে দিয়েছে কান্নার কনসার্ট। ভয়ে সিটিয়ে ভাবছি আরেকটুক্ষণ ধেসে বসা যাক। এমন সময় ওটা কি কি ওটা? গুহার বাইরে অন্ধকারের ভিতরে দুটো জ্বলন্ত কয়লার মতন চোখ এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে। বুক আমার উড়ে গেল। এই চোখ দুটো যে ঠিক সেই শ্মশানের পিশাচের মতো। এখানে পিশাচ আছে নাকি? ধীরে ধীরে চোখ দুটো আরো কাছে এগিয়ে এসে আবার স্থির হয়ে রইল। আমার মনে হলো আধার সমুদ্রে সাঁতার কাটছে যেন ফুটে আগুন ভাতা। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বন্দুকটা কোনো রকমে তুলে ধরে দিলুম তার ঘোড়া টিপে। গুড়ুম করে ভীষণ এক আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে জ্বলন্ত চোখ দুটো গেল নিমে। বন্দুকের শব্দে বিমল, রামহরি আর বাঘা একসঙ্গে জেগে উঠল। বিমল ব্যস্ত হয়ে বলল, কুমার কুমার ব্যাপার কি? আমি বললুম, পিশাচ পিশাচ। পিশাচ কি হে? হ্যাঁ, ভয়ানক এটা পিশাচ এসে ফুটে জ্বলন্ত চোখ মিলে আমার মানে তাকিয়েছিল। আমি তাই বন্দুক ছুঁড়েছি। বিমল তখনই আমার হাত থেকে বন্দুকটা টেনে নিল। তারপরে এক হাতে লণ্ঠন আর এক হাতে বন্দুক নিয়ে আগুন টপকে গুহার বাইরে গিয়ে চারিদিকে তন্ন তন্ন করে দেখে এসে বলল, কোথাও কিছু নেই। ভূতের গল্প শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কুমার? এমন সময় আবার সেই ভুতুরে খোকারা কোথা থেকে ডেকে উঠল। আমি মুখ শুকিয়ে বললাম, ওই যে শোনো শোনো শোনো, শুনতে পাচ্ছ? কি? ভূতেদের খোকারা কাঁদছে। রামরি, তুমিও শুনেছ তো? গল্পের অন্তিম পর্ব পরের সপ্তাহে। শুনছিলেন তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যখের ধন হেমেন্দ্র কুমার রায় রচিত প্রথম পর্ব। বিমলের চরিত্রে ছিলেন দীপঙ্কর, কুমার, অয়ন, রামহরি, অঙ্কিত, করাইয়ের মুখুজ্জে ঋতব্রত, কুমারের মা মহুয়া দেবী, ঠাকুরদাদা রাজাদিত্য, জগ নিলয়, শম্ভু অঙ্কিত, করালির গুপ্তচর নিলয়, ঈশান উজ্জ্বল, ভোলা রাজাদিত্য, সন্ন্যাসী উজ্জ্বল, দারোয়ান অয়ন। আমাদের সাথে জুড়ে থাকতে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের গল্পে। বিদায়।